আসসালামু আলাইকুম। প্রফেসর পি কে হিট্রির বিশ্ববিখ্যাত বই দ্য হিস্ট্রি অব দ্য আরবস অবলম্বনে খন্দকার মাসুদুল হাসান অনুদিত আরবের ইতিহাস বইটির পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম। ইতিপূর্বে আমরা উল্লেখিত বইটির প্রথম 4টি পর্ব প্রকাশ করেছি। আগের পর্বগুলিতে আমরা রসুল, কোরআন, ইসলাম এবং বিশ্বের মানচিত্রে আরব সহ খোলাফায়ে রাশিদিন, উমাইয়া খেলাফত, বাইজেন্টাইন সাম্রাজ্য, খারেজি ও শিয়া সম্প্রদায় নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় আব্বাসীয় সাম্রাজ্য। শুরু করছি আরবের ইতিহাস বইটির পঞ্চম পর্ব। আব্বাসীয় রাজবংশের প্রতিষ্ঠা। ইসলামের রাজনৈতিক নাটকের তৃতীয় পর্বের সূচনায় প্রধান ভূমিকা নিলেন খলিফা আবু আল আব্বাস। এই নাটকের রঙ্গমঞ্চ ছিল ইরাক। কুফার মসজিদে প্রতি বছর প্রথম আব্বাসীয় খলিফা যে উদ্বোধনী খুতবা দিতেন, তাতে নিজেকে তিনি আলসাফাহ অর্থাৎ রক্তপিপাসু বলে অভিহিত করতেন। শেষ পর্যন্ত এটাই তার উপনাম হয়ে যায়। অবশ্য এর বিকল্প কিছু ছিল না, কেননা নীতি প্রয়োগ করার ব্যাপারে নতুন রাজশক্তি বিদায়ী রাজশক্তির চেয়ে অনেক বেশি বল প্রয়োগের উপর নির্ভরশীল ছিল। ইসলাম ধর্মের ইতিহাসে প্রথমবার খলিফার আসনের পাশ থেকেই বিস্তৃত হল চামড়ার চাদর। এই চাদর জল্লাদরা কার্পেটের মতোই ব্যবহার করতেন। ব্যাপারটি আব্বাসীয় রাজশক্তির এক অবিচ্ছিন্ন ধারা হয়ে দাঁড়ায়। অথচ এই আলসাফাই ইসলাম ধর্মের আরবীয় বংশধরদের সবচেয়ে উজ্জ্বল এবং দীর্ঘস্থায়ী রাজশক্তির প্রতিষ্ঠাতা। উমাইয়া এবং ধর্মনিষ্ঠ অর্থাৎ রাশিদুন রাজত্বের পর ধারাবাহিকতার বিচারে এদের স্থান ছিল তৃতীয়। 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত আবু আল আব্বাসের উত্তরাধিকারীরা সিংহাসনে আসীন হন। তবে এই সময়কালের মধ্যে সবসময় যে তারাই শাসনকর্তা ছিলেন তা নয়। আব্বাসীয় বংশের জয়ের সাফল্যকে সাধারণভাবে প্রকৃত খেলাফত অর্থাৎ ধর্মীয় রাষ্ট্রের ধারণারই বাস্তব রূপ বলে স্বাগত জানানো হয়। এই রূপটি উমাইয়া আমলের নিছক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পরিবর্ত বলে প্রশংসিত হয়। তাই তার মহিমাময় সিংহাসনের ধর্মীয় চরিত্রের বৈশিষ্ট্য হিসেবে খলিফা আল সাফা কোনো অনুষ্ঠানকে তার সিংহাসনে আরোহণের দিন হিসেবে উদযাপন করতেন। তাছাড়া তার দূর সম্পর্কের ভাই হজরত মোহাম্মদ একসময় যে আংরাকা পড়তেন, শুক্রবার নামাজের সময় তিনিও তাই পড়তেন। তাকে ঘিরে থাকত ধর্মীয় আইনজ্ঞরা। তিনি ছিলেন তাদের পৃষ্ঠপোষক। প্রশাসন চালাতে তিনি তাদের পরামর্শ নিতেন। উমাইয়া আমলে সাধারণ মানুষের আস্থা নষ্ট করতে যে সুশৃঙ্খল প্রশাসন যন্ত্র কাজে লাগানো হয়, তাকেই এবার জনসমর্থন পেতে কাজে লাগানো হলো। গোড়া থেকেই এমন একটা ধারণা প্রতীত হওয়ার চেষ্টা হতো যে কর্তৃত্ব সর্বদাই আব্বাসীয়দের হাতে থাকবে এবং তা শেষ পর্যন্ত দেবদূত যিশুর হাতে স্থানান্তরিত হবে, অর্থাৎ ঈশার হাতে। পরে এই তত্ত্ব ঘোষিত হয় যে এই খিলাফত ধ্বংস হয়ে গেলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আসলে এই ধর্মীয় পরিবর্তন আপাত বাস্তবে প্রকৃত নয়। উমাইয়া রাজত্বের পূর্বসূরীদের মতো তিনি কখনো ধর্মানুরাগ বা কল্পিত ধার্মিকতা দেখাননি। বরং বাগদাদের খলিফা প্রমাণ করেন যে তিনি দামাস্কের অপসৃত খলিফার মতোই বিশ্বজনীন। তবে একদিক থেকে দুজনের মৌলিক ফারাক ছিল। উমাইয়া সাম্রাজ্য ছিল আরবীয়, আব্বাসীয়রা ছিলেন অনেক বেশি আন্তর্জাতিক। এছাড়া আরও পার্থক্য ছিল। ইতিহাসে এই প্রথম খলিফারা ইসলামী বিশ্বের সঙ্গে অঙ্গীভূত ছিলেন না। স্পেন, উত্তর আফ্রিকা, ওমান, সিন্ধু এমনকি খোরশান পর্যন্ত নতুন খলিফাকে পুরোপুরি মেনে নিতে পারেননি। মিশর স্বীকৃতি দিলেও তা ছিল নামকাওয়াস্তে। ইরাকে উমাইয়াদের রাজধানী ছিল ওয়াসিদ। তা 11 মাস ওদের সাম্রাজ্যের বাইরে ছিল। সিরিয়ায় গোলমাল লেগেই ছিল। আসলে রাজপরিবারের উপর আক্রমণই এদের ক্ষোভের কারণ। আব্বাসীয় এবং আলীপন্থীরা যে আঁতাত করেছিলেন, তার মূল উদ্দেশ্য ছিল উভয় পক্ষেরই এক ঘৃণিত শত্রুকে হটানো। কিন্তু সেই শত্রুকে উৎখাত করা পর্যন্ত তারা ক্ষমতাসীন থাকতে পারেননি। যেসব আলীপন্থী বোকার মতো ভাবত যে আব্বাসীপন্থীরা তাদের স্বার্থের লড়াই করছে, তাদের দ্রুত মোহভঙ্গ হয়। আলীপন্থীদের প্রভাবিত কুফায় নিজেদের নিরাপত্তা সম্পর্কে চিন্তা করে আল-সাফা আল-আনবারে এক দুর্গগৃহ নির্মাণ করলেন। তারই পূর্বপুরুষের নামে তার নাম দেয়া হয় আল-হাশিমিয়া। তবে শত্রুকে উৎখাত করার পর এই আতাত বেশি দিন স্থায়ী হয়নি।
কুফার যমজ নগরী বসরাকেও একই কারণে উপেক্ষা করা হয়। তাছাড়া বসরার দক্ষিণাঞ্চলের অবস্থা শান্ত ছিল না, তাই সেখানে রাজ্যপাট কায়েম করা উপযুক্ত মনে করেননি খলিফা। আল সাফাদ তার নতুন রাজধানীতে বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান মাত্র ৩২ বছর বয়সে, ৭৫৪ খ্রিস্টাব্দে। আব্বাসী রাজত্বের প্রকৃত প্রতিষ্ঠাতা আল মনসুর। আল সাফফার ভাই এবং উত্তরাধিকারী আবু জাফর সম্মানিত আল মনসুর, অর্থাৎ ঈশ্বর কর্তৃক জয়ী বলে ঘোষিত, উপাধি নেন। তিনি আব্বাসী সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজাদের অন্যতম ছিলেন, তবে তিনি ন্যায় অন্যায়ের ধার ধারতেন না। আল সাফফাতের চেয়ে অনেক দীর্ঘভাবে তিনি নতুন রাজবংশ প্রতিষ্ঠা করেন। এরপর যে ৩৫ জন খলিফা আব্বাসীয় সাম্রাজ্যের অধিপতি ছিলেন, তারা সবাই ছিলেন তার সরাসরি বংশধর। চাচা আবদুল্লাহ ছিলেন জাব এর বীর। আল সাফফার আমলে তিনি সিরিয়ার রাজ্যপালও হন। আল মনসুরের আমলে আবদুল্লাহর সঙ্গে খলিফার বিরোধ দেখা দিল ৭৫৪ খ্রিস্টাব্দের নভেম্বরে নাসিবিন মতান্তরে নিশিবিশ নামক স্থানে আবু মুসলিম পরাস্ত করেন আবদুল্লাহকে। পরাজিত হয়ে তার স্থান হয় কারাগারে। ৭ বছর বন্দী জীবনযাপনের পর তাকে ঘটা করে এক নতুন বাড়িতে স্থান দেওয়া হয়। এই বাড়িটি বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল লবণের ওপর। তার চারধারে ছিল জল। স্বাভাবিকভাবেই জলে লবণ গলে বাড়িশুদ্ধ আবদুল্লাহর সলিল সমাধি হল। একদিকে নসিবিনের জয়ের পর আবু মুসলিমের পালা এলো। তিনি খোরাসান প্রদেশে প্রায় স্বাধীন শাসক ছিলেন। নিজের প্রদেশে ফিরে যাওয়ার সময় আবু মুসলিমকে যাত্রাভঙ্গ করে খলিফার রাজসভায় আসতে বলা হলো। রাজসভায় খলিফার সঙ্গে কথা বলার সময় বিশ্বাসঘাতকতা করে নৃশংসভাবে খুন করা হয় আবু মুসলিমকে। অথচ এই খোরাসানি নেতাই আবদুল্লাহর পর আব্বাসী রাজতন্ত্রের রক্ষাকর্তা হয়েছিলেন। এই সময় পার্সি উগ্রপন্থীদের এক নতুন উৎসাহী গোষ্ঠী রাওয়ান্দিয়া খলিফাকে আল্লাহর সমগোত্রীয় বলে প্রমাণ করতে উঠে পড়ে লাগলেন। তাদেরও নৃশংসভাবে দমন করা হয়। হতাশ শিয়াপন্থীরা ইব্রাহিম এবং তার ভাই মোহাম্মদের নেতৃত্বে যে বিদ্রোহ করেন তাও কঠোরভাবে নির্মূল করা হয়। এই মোহাম্মদের পদবি ছিল আল নফস আল জাকিয়া। তিনি ছিলেন আল হাসানের নাতির ছেলে। মোহাম্মদকে খতম করে মদিনায় ফাঁসি দেওয়া হয় ৭৬২ খ্রিস্টাব্দে। আর ইব্রাহিমকে কুফার কাছে কোতল করে কাটা মাথা নিয়ে খলিফার কাছে পাঠিয়ে দেওয়া হয়। ইব্রাহিম কোতল হন ৭৬৩ খ্রিস্টাব্দে। আলীপন্থীদের কাছে আব্বাসী খলিফারা ছিলেন নেহাতি দখলদার। তারা মনে করতেন প্রকৃত খলিফা হচ্ছেন ইমাম। তারাই আলী এবং ফাতিমার বংশধর। আলীপন্থীরা কখনো ইসলাম ধর্মের স্বচ্ছ বাতাবরণকে বিশৃঙ্খলভাবে প্রভাবিত করার প্রয়াসে ভঙ্গ দেননি। তারা আগাগোড়া এই দাবি করে এসেছেন যে মুহাম্মদের প্রকৃত উত্তরাধিকারীরাই ইমামই। তাদের কাছে রয়েছে আল্লাহ প্রদত্ত প্রজ্ঞা এবং স্বর্গীয় আলোকবর্তিতা। খোরাসানের শানবাদের বিদ্রোহ দমন করা হয় ৭৫৫ খ্রিস্টাব্দে। এই শানবাদ তেড়ে ফুঁড়ে উঠেছিল আবু মুসলিমের খুনের প্রতিশোধ নিতে। পারস্যের প্রাচীন জরোস্ত্রু এবং মাজদাকিয়ান মতাবলম্বী ধর্মীয় চিন্তাধারার সঙ্গে প্রচণ্ড সম্পৃক্ত হয়ে গিয়েছিল জাতীয় ভাবাবেগ। তাও সাময়িকভাবে শান্ত করা হয়। এভাবে ইসলামী সাম্রাজ্যের বড় অংশ আবার সুসংহত হল। অবশ্য ব্যতিক্রম ছিল উত্তর আফ্রিকা। উত্তর আফ্রিকায় খলিফার কর্তৃত্ব আল কায়রাওয়ানের পর বেশি দূর সম্প্রসারিত করা যায়নি। আর স্পেনের উমাইয়া খলিফা আবদ আল রহমান যে তার তুলনায় অনেক বেশি শক্তিশালী, আব্বাসী খলিফা মনসুর একথা বুঝতে পারেন। ঘরোয়া সমস্যার সুচারুভাবে মোকাবেলা করে আব্বাসীয়রা সীমান্ত রক্ষার যুদ্ধে নামলেন। পশ্চিমে বাইজেন্টাইনদের সঙ্গে যুদ্ধ শুরু হয়, যা অবিরামভাবে ১ শতক ধরে চলেছিল। আবার প্রতিবেশী ঘাঁটিতে আচমকা অভিযান চালানোর মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। ধ্বংসপ্রাপ্ত সীমানা দুর্গগুলি আর্মেনিয়ার মালাতিয়া এবং সিলিসিয়ার আলমাসিহা আবার মেরামত করে পুনর্নির্মিত করা হয়। এমনকি বাকুর ন্যাফতা উৎসস্থল পর্যন্ত সাম্রাজ্য বিস্তৃত হয়। এই সব ন্যাফতা উৎপাদন কেন্দ্রের উপর কর ধার্য করা হয়। ভারত সীমান্তের দিকে অন্য কিছু জায়গার সঙ্গে কান্দাহার কেউ দখল করে সেখানে বৌদ্ধমূর্তি ধ্বংস করা হয়। কার্যত আল মনসুরের সেনানায়করা উত্তর পশ্চিম হিমালয়ের সমৃদ্ধ উপত্যকা কাশ্মীর পর্যন্ত অভিযান চালায়। ৭৭০ খ্রিস্টাব্দে সিন্ধু নদের বদ্বীপ অঞ্চলে উসরা থেকে এক নৌবাহিনী পাঠানো হয়, যারা জুড্ডায় দস্যুবৃত্তি করার ছক কষছিল। তাদের শাস্তি দিতেই এই সৈন্যদলকে পাঠানো হয়। ৭৬২ খ্রিস্টাব্দে মনসুর বাগদাদে নতুন রাজধানীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার পূর্ব পর্যন্ত আল মনসুর থাকতেন কুফা এবং হিরার মাঝামাঝি হাশিমিয়া নামক স্থানে। বাগদাদ ছিল কিংবদন্তি অ্যাডভেঞ্চারের জায়গা, যা দারুণভাবে বর্ণনা করেছিলেন শাহরাজাদ তার সহস্র এক আরব্য রজনী কাহিনীতে।
বাগদাদের যে জায়গায় রাজধানী উঠে আসে সেখানে প্রাচীন সাসানীয় আমলে ছিল বাগদাদ নামে এক গ্রাম। এর অর্থ আল্লাহর দান। আল মনসুর এর আগে অনেক জায়গা দেখে বাতিল করে দেন, কারণ তিনি বলতেন ফৌজি ছাউনির পক্ষে বাগদাদ জায়গাটি দুর্দান্ত। তাছাড়া চীন পর্যন্ত বিস্তৃত সাম্রাজ্য নজরদারি রাখার জন্য এখানে রয়েছে টাইগ্রিস নদী। এরূপ সুবিধা ছাড়াও সংযোগ ছিল পর্যাপ্ত খাদ্য উৎপাদনকারী দেশ মেসোপটেমিয়া, আর্মেনিয়া এবং পারিপার্শ্বিক প্রদেশের সঙ্গে। তাছাড়া সিরিয়া, আল রাক্কা এবং সংলগ্ন প্রদেশে উৎপন্ন সামগ্রী ইউফ্রেটিস নদীপথে আনা যাবে। এই নগরের নির্মাণ কাজ শেষ হয় 4 বছরে। আল মনসুর এর জন্য খরচ করেন 48,83,000 দিরহাম। প্রায় 1 লক্ষ স্থপতি, দক্ষ শিল্পী এবং শ্রমিককে সিরিয়া ও মেসোপটেমিয়া এবং অন্যান্য সব প্রদেশ থেকে এনে তিনি এই নির্মাণ কাজে লাগান। বাগদাদের সরকারি পোশাকি নাম হয় মদিনাত আল সালাম, অর্থাৎ শান্তির শহর। আল মনসুরি এই নাম দেন। টাইগ্রিস নদীর পশ্চিম তীরে অবস্থিত এই শহর প্রাচীন পৃথিবীর কয়েকটি জবরদস্ত রাজধানীর দৃশ্যাবলী প্রবর্তিত হয়। শহরটা গড়া হয় বৃত্তের আকারে, তাই কেউ কেউ একে বলতো গোলাকার শহর। পুরো শহরটা ঘিরে ছিল ইটের জোড়া প্রাচীর, গভীর পরিখা এবং 90 ফুট উঁচু আরেকটি তৃতীয় প্রাচীর, যা নগরীর অন্তঃস্থলকে বেষ্টন করেছিল। প্রাচীরগুলিতে ছিল 4টি করে সমান মাপের ফটক। ওই সমদূরত্বের 4 ফটক থেকে শুরু হয়েছিল 4টি জাতীয় সড়ক পথ। গোলাকার শহরের মাঝখানে খলিফা প্রাসাদ থেকে শুরু করে গোটা নগরটা ঘুরলে চাকার দণ্ডের মতো মনে হয়। প্রবেশপথে সোনার ফটক আর সবুজ গম্বুজ ছিল। শহরের কেন্দ্রবিন্দুতে প্রাসাদের আশেপাশে ছিল সুবিশাল মসজিদ। প্রেক্ষাগৃহের গম্বুজটি ছিল 130 ফুট উঁচু। পরে ওই গম্বুজের মাথায় বসানো হয় এক বল্লমধারী অশ্বারোহীর মূর্তি। এই মূর্তিটিকে ঘোরানো যেত। বিপদের সময় যেদিক থেকে আক্রমণ হতে পারে বলে অনুমান করা হতো সেদিকে এই মূর্তির মুখ ঘুরিয়ে দেওয়া হতো, যাতে সবাই সতর্ক হতে পারে। কিন্তু ইয়াকুব বলেন এটা ভুল। তিনি পরামর্শ দিলেন বরং সবসময় মূর্তিটার মুখ কোনো না কোনো দিকে এমনভাবে ঘুরিয়ে রাখা উচিত যাতে সবাই বুঝতে পারে তাদের শহর আক্রমণের ভয় রয়েছে সবসময়। তিনি বলেন মুসলমানেরা রীতিমতো বুদ্ধিমান, তারা এই ধরনের বিচারে বিশ্বাস করবেন না। নতুন শহরের নির্মাণ কাজে মাল সরবরাহের কাজ করেছিল সংলগ্ন ধ্বংসপ্রাপ্ত সাসানীয় সাম্রাজ্যের রাজধানী টেসিফন। বাসভবন তৈরির সব মালই ওখান থেকে আনা হয়। শুধু ইট নির্মাণ করা হয় নতুন শহরেই। মৃত্যুর আগে আল মনসুর টাইগ্রিস নদীর তীরে নগর প্রাচীরের বাইরে আরেকটি প্রাসাদ নির্মাণ করেন। এর নাম দেয়া হয় কাসর আল খুলদ। এই প্রাসাদের বাগান সম্ভবত স্বর্গের বর্ণিত বাগানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে গড়ে তোলা হয়, তাই এমন নাম দেওয়া হয়। তাছাড়া আল রুসাফা নামেও তৃতীয় একটি প্রাসাদও তিনি নির্মাণ করেন। এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল মনসুরের পুত্র যুবরাজ আল মাহাতির জন্য। রাজসভার জ্যোতিষীদের পরামর্শে যে লগ্নে আল মনসুর তার বাসভবনের নির্মাণ কাজ শুরু করেন, তার পরিবারের এবং খোরাসানি দেহরক্ষীদের জন্য যে সামরিক ছাউনি নির্মিত হয়েছে তা নিশ্চিতভাবেই শুভ কাজ। অচিরেই তা সত্য বলে প্রমাণিত হলো। কয়েক বছরের মধ্যে শহরটি শিল্প বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে উঠল। শুধু তাই নয়, আন্তর্জাতিক গুরুত্ব পেল রাজনৈতিক কেন্দ্র হিসেবেও, যেন অচিরেই প্রাচীনকালের প্রাচ্যের রাজধানীগুলির সমান মর্যাদা লাভে সমর্থ হল। টেসিফন, ব্যাবিলন, নিনেভ, উর এবং প্রাচীন প্রাচ্যের অন্যান্য রাজধানীর মর্যাদার ঐতিহ্যের অনুসারে হয়ে পড়ল এই নতুন রাজধানীও। মধ্যযুগে সম্ভবত কনস্টান্টিনোপল ছাড়া কোনো শহরই এর সমকক্ষ হতে পারেনি। তাই উত্থান পতনের পর আবার প্রকৃত আরবীয় রাজা ফয়সালের নেতৃত্বে এই শহরটি ইরাকের নতুন রাজধানী হিসেবে পুনর্নির্মিত হল। পার্সি উজির পরিবার। আল মনসুরের আমলেই উজির তন্ত্রের সূত্রপাত। এই প্রথম ইসলামী শাসন ব্যবস্থায় পার্শ্বিক পদ সৃজন করা হলো। খালিদ ইবনে বারমাক ছিলেন এই পদমর্যাদায় অধিষ্ঠিত প্রথম ব্যক্তি। খালিদের মা ছিলেন এক বন্দী। তাকে কুতাইবা ইবনে মুসলিম 705 খ্রিস্টাব্দে বলখ থেকে বন্দী করেন। তার পিতা ছিলেন একজন বারমাক, অর্থাৎ স্থানীয় বৌদ্ধ মঠের প্রধান পুরোহিত। খালিদের সঙ্গে আল-সাফফানের অন্তরঙ্গ সম্পর্ক ছিল যে তার কন্যাকে লালন পালন করতেন খলিফা আল-সাফফার বিবি। আল-সাফফার কন্যা লালন পালন করতেন খালিদের বিবি। আব্বাসীয় রাজশক্তির আমলে খালিদ প্রভাব প্রতিপত্তি বিস্তার করে অর্থমন্ত্রকে ভারপ্রাপ্ত হন। 765 খ্রিস্টাব্দে তিনি তাবারিস্তানের রাজ্যপাল নিযুক্ত হন। তাবারিস্তানের রাজ্যপাল হিসেবে তিনি বেশ বিপজ্জনক অভ্যুত্থান দমন করেছিলেন। বৃদ্ধ বয়সে খালিদ এক বাইজেন্টাইন দুর্গ দখল করার কৃতিত্ব অর্জন করেন। পদের দিক থেকে বিচার করলে খালিদ ঠিক উজির ছিলেন না, বরং তিনি ছিলেন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি। কিন্তু এই পার্শ্বিক
রাজকর্মচারীটি জীবিত অবস্থায় প্রায় সময় খলিফার উপদেষ্টার কাজ করে যান। এভাবে প্রভাব বিস্তার করে তিনি উচ্চাকাঙ্ক্ষী উজির পরিবারের প্রতিষ্ঠা করেন। 775 খ্রিস্টাব্দে 7 অক্টোবর আল মনসুর তীর্থযাত্রায় গিয়ে মক্কার নিকট মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। পবিত্র নগরী মক্কার কাছে 100টি কবর খনন করা হয়। পাছে কোনো শত্রু কবর থেকে তার দেহ তুলে অপবিত্র করতে পারে, সেই আশঙ্কায় মনসুরের দেহ গোপনে সাবধানে অন্য এক কবরে রাখা হয়। ফলে কেউ ঘুণাক্ষরেও মৃতদেহের খোঁজ পায়নি। আল মনসুর ছিলেন রোগা পাতলা চেহারার লক্ষণীয় মানুষ। গায়ের রং ছিল কালো, চাপ দাড়ি রাখতেন তিনি। স্বভাবে তিনি ছিলেন মিতব্যয়ী এবং আচরণে কঠোর। পূর্বসূরি খলিফাদের অনুসৃত পথ থেকে একেবারেই ভিন্নধর্মী ছিলেন তিনি। তার গৃহীত নীতিগুলো বহু যুগ ধরে উত্তরসূরিরা মান্য করেছেন। উমাইয়া রাজবংশে যেমন মুয়াবিয়া স্থান ছিল, তেমনি আব্বাসীয় বংশে ছিল তার স্থান। মনসুরের উত্তরাধিকারী আল মাহদি, যিনি 775 থেকে 785 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তার পুত্র হারুনের লেখাপড়ার দায়িত্ব দেন খালিদ পুত্র ইয়াহিয়াকে। আল মাহাদির পর খলিফা হন তার আরেক পুত্র আল হাদি। তারপর হারুন খলিফার আসনে বসেন। তিনি খলিফা হয়েই বারমাকিদের উজির নিযুক্ত করেন। ইয়াহিয়াকে হারুন পিতার সমান শ্রদ্ধা করে আব্বা বলেই ডাকতেন, তাই তাকে অসীম ক্ষমতা দিলেন। ইয়াহিয়া 805 খ্রিস্টাব্দে মারা যান। তারপর তার দুই পুত্র আল ফজল এবং জাফর 786 থেকে 803 খ্রিস্টাব্দ পর্যন্ত কার্যত এই সাম্রাজ্য শাসন করেন। আব্বাসী সাম্রাজ্যের স্বর্ণযুগ। মুসলিম ইতিহাসে অন্য রাজবংশের মতোই আব্বাসীয় রাজবংশেও প্রতিষ্ঠার পরই রাজনৈতিক এবং বুদ্ধিদীপ্ত জীবনের সবচেয়ে সেরা সময় আসে। আল সাফা এবং আল মনসুরের প্রতিষ্ঠিত বাগদাদি খলিফা রাজ্যের সুবর্ণ যুগ ছিল তৃতীয় খলিফা আল মাহাদির আমল থেকে শুরু করে নবম খলিফা আল ওয়াসিকের সময় পর্যন্ত। বিশেষত হারুন আর রশিদ এবং তার পুত্র আল মামুনের আমলে তার সর্বোচ্চ পর্যায়ে ওঠে। মূলত এই দুই কৃতি খলিফার জন্যই আব্বাসীয় রাজবংশের সাধারণ মানুষের কল্পনায় বিশেষভাবে মহিমান্বিত হয়ে ওঠে এবং ইসলামের ইতিহাসে সব থেকে উল্লেখযোগ্য বলে চিহ্নিত হয়। বিশিষ্ট নৃতাত্ত্বিকবিদ আল সালালিবি মন্তব্য করেন, আব্বাসী রাজবংশের প্রতিষ্ঠাতা আল মনসুর, মধ্যবর্তী অগ্রবর্তী শক্তি আল মামুন এবং পতনকারী আল মুতাজিদ ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে মিথ্যা নয়। আল ওয়াসিকের পর থেকেই আব্বাসীয় রাজবংশের পতন ঘটতে শুরু করে। বংশ পরম্পরায় 37তম খলিফা আল মুতাসিমের আমলে 1258 খ্রিস্টাব্দে মঙ্গোলীয়দের হাতে এই সাম্রাজ্যের জবনিকা পতন হয়। আব্বাসীয় খলিফা রাজ কোন গুণবলে এত ক্ষমতা, গরিমা এবং অগ্রগতির ধারক বাহক হয়ে উঠেছিলেন সে কথা সহজেই বোঝা যায় সেই সময়ের বিদেশিদের সঙ্গে তাদের সম্পর্ক যথাযথভাবে মূল্যায়ন করলে, বাগদাদের রাজসভা এবং অভিজাতদের জীবন যথাযথভাবে সমীক্ষা করলে এবং সেকালের অতুলনীয় বুদ্ধিবৃত্তি সংক্রান্ত জাগরণের উৎস অনুসন্ধান করলেই, যা আল মামুনের পৃষ্ঠপোষকতায় সর্বোচ্চ আকার নেয়। বাগদাদের গৌরব। খলিফা হারুন আর রশিদের আমলে ইতিহাস এবং কিংবদন্তি একাকার হয়ে বাগদাদকে খ্যাতির চূড়ায় আরোহণ করায়। যদিও বাগদাদের উত্থান কাহিনী অর্ধশতকের চেয়েও কম প্রাচীন, কিন্তু এই সময়ে বাগদাদ ধন সম্পদ এবং আন্তর্জাতিক গুরুত্বের দিক থেকে বিশ্বসেরা হয়ে উঠেছিল। বাইজেন্টাইন রাজধানীর প্রতিদ্বন্দ্বী হিসেবে একাকী মাথা উঁচু করে রাখার ক্ষমতা ছিল বাগদাদের। আব্বাসী সাম্রাজ্যের সমৃদ্ধির সঙ্গে যোগসাজশ রেখেই বাগদাদ আকর্ষণীয় হয়ে ওঠে। তখন বাগদাদ এমন এক শহরে পরিণত হয় সারা পৃথিবীতে যার জুড়ি নাই। গোলাকার নগরীর প্রায় 1/3 জুড়ে অবস্থিত ছিল রাজকীয় প্রাসাদ। প্রাসাদে হারেমে খোঁজা পুরুষ প্রহরী এবং রাজকর্মচারীদের জন্য আলাদা নিবাস ছিল। প্রাসাদের প্রেক্ষাগৃহ ছিল দর্শনীয়। পর্দা, গদিকার পেট দিয়ে রাজকীয়ভাবে সজ্জিত ছিল এই প্রেক্ষাগৃহটি। খলিফা বিবি জুবাইদা স্বামীর সঙ্গে যাবতীয় সম্মানকর কাজকর্মে অংশীদার ছিলেন। খলিফা এবং তার বিবি খাবার টেবিলে সোনা বা রূপা ছাড়া অন্য ধাতুর তৈরি কোনো বাসন রাখা পছন্দ করতেন না। শুধু সোনা রূপার তৈরি নয়, তাতে দামি পান্নার কারুকার্য থাকত। বিবি জুবাইদা অত্যন্ত ফ্যাশন প্রেমিক ছিলেন। তিনি প্রথম আরবি মহিলা যিনি জুতায় দামি মুক্তমণি লাগান। একবার পবিত্র তীর্থে গিয়ে জুবাইদা 30 লক্ষ দিনার খরচ করেছিলেন। 25 মাইল দূরে এক ঝর্ণা থেকে মক্কায় জল সরবরাহের প্রকল্পটি এই ব্যয়ের অন্তর্ভুক্ত। জুবাইদার প্রতিদ্বন্দ্বী ছিল আল মাহাদির সুন্দরী কন্যা উলাইলা। সে হারুনের পালিত বোন। তিনি অসাধারণ সুন্দরী ছিলেন। তিনি কপালে এবং মাথার চুলে এক ধরনের ওড়না পরতেন, যে ওড়নায় থাকত নানা রকম মণিমাণিক্য। এই জাকালো ওড়না পরা শেষ পর্যন্ত পৃথিবী জুড়ে ফ্যাশন হয়ে দাঁড়ায়। খলিফার অভিষেক অনুষ্ঠান, বিবাহ,
তীর্থযাত্রা এবং বিদেশি দূতের অভ্যর্থনা অনুষ্ঠানে বাগদাদের রাজসভার ধন সম্পদ এবং শ্রীবৃদ্ধির পরিচয় পাওয়া যেত। 825 খ্রিস্টাব্দে খলিফা আল মামুনের বিবাহ হয়। পাত্রী ছিলেন তার উজির আল হাসান ইবনে শাহলের 18 বছরের কন্যা বুরান। এই বিবাহ অনুষ্ঠানের সমারোহ এত অর্থ ব্যয় হয় যে আজও আরবি সাহিত্যে এই বিবাহ অনুষ্ঠানের কথা ব্যতিক্রম হিসেবে লিখিত হয়ে থাকে। বিবাহ অনুষ্ঠানে বরকনে বসেছিল একটি সোনার বিছানায়। একটি সোনার রেকাবি থেকে তাদের মাথায় ঢালা হয় নানা আয়তনে কয়েক হাজার মুক্তা। বিয়ের রাতে ইসমারমা তিমির উদর থেকে পাওয়া যায় যে মোম জাতীয় পদার্থ, যাকে বলা হয় অ্যাম্বর, তার তৈরির অত্যুজ্জ্বল বাতি জ্বালানো হয় রাতভর। আর নিমন্ত্রিত যুবরাজ এবং বিশিষ্ট অতিথিদের উদ্দেশ্যে ছড়ানো হয় কস্তুরীর ক্ষুদ্র ক্ষুদ্র বল, যার প্রত্যেকটিতে ছিল একটি করে টিকিট। ওই টিকিট পাওয়ার সুবাদে কেউ পেয়ে যান একটি অঞ্চল, কেউ বা একজন কৃতদাস এবং হরেক রকম দান সামগ্রী। 917 খ্রিস্টাব্দে খলিফা আল মুক্তাদির বিশাল সমারোহ করে সপ্তম কনস্ট্যান্টিন যুবরাজকে অভ্যর্থনার আয়োজন করেন। এই অনুষ্ঠানে দুদেশের বন্দি বিনিময় এবং মুক্তির চুক্তি হয়। এই অভ্যর্থনা অনুষ্ঠানে যুবরাজকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন 1,60,000 অশ্বারোহী এবং পদাতিক সৈন্য, 7,000 কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ খোঁজা এবং 700 অমর্ত্য। অভ্যর্থনার দিন মিছিল বেরোয়, তাতে যোগ দেয় 100 সিংহ। খলিফা প্রাসাদে 38,000 পর্দা টাঙানো হয়, যার মধ্যে 12,500 ছিল মণিমাণিক্য বসানো। এছাড়া পাতা হয় 22,000 কার্পেট। বিদেশি দূতবৃন্দ এত অবাক হয়ে গিয়েছিলেন যে তারা ভুল করে প্রথমে আমাত্যদের কার্যালয়ে পরে ঢুকে পড়েন উজিরদের কার্যালয়ে, শেষে ঢুকেন রাজ দরবারে। এরা সবচেয়ে বিস্মিত হয়েছিলেন বৃক্ষগৃহ দেখে। এই গৃহে ছিল সোনা ও রূপার তৈরি 5 লক্ষ ড্রাম ওজনের কৃত্রিম গাছ। গাছের ডালে ডালে ছিল মূল্যবান ধাতুর তৈরি পাখি। সে যুগে এমনভাবে তৈরি করা হয় যে মাঝে মাঝে যন্ত্রের সাহায্যে পাখিগুলি ডেকে উঠত। বাগানে কৃত্রিম ছোট মাপের খেজুর গাছ গড়া হয়েছিল পাথরের সাহায্যে। এইসব শিল্পকর্ম চর্চার মাধ্যমে অপূর্ব শিল্পকর্মের জন্ম হয়েছিল। আব্বাসী রাজবংশের খলিফা পরিবারের রাজকীয় জীবনযাপনের পাশাপাশি উজির রাজকর্মচারী এবং রাজবংশের কাছাকাছি থাকা আমত্তরাও বিলাসবহুল জীবনযাপন করতেন। আব্বাসীরা যে হাশিমি উপজাতি গোষ্ঠীর সদস্য ছিলেন, সেই উপজাতি গোষ্ঠীর লোকজন সরকারি কোষাগার থেকে নিয়মিত প্রচুর অর্থ আনুতোষিক হিসেবে পেতেন। আল মুতাসিমের আমলে এই প্রথা রদ হয়। মোহাম্মদ ইবনে সুলাইমানের নগদ 5 কোটি দিরহাম ছিল। তার মালিকানাধীন সম্পত্তি থেকে 1 লক্ষ দিরহাম দৈনিক আয় হতো। এই সবের মালিক হন আল রশিদ। খলিফা পরিবারবর্গ যেভাবে জীবনযাপন করতেন, মাকিরা তার চেয়ে খুব একটা নিম্ন স্তরের জীবনযাপন করতেন না। তবে বাগদাদের সাধারণ মানুষের একঘেয়ে গতানুগতিক জীবন বা তাদের চিন্তাভাবনা সম্পর্কে ঐতিহাসিকেরা কিছু লিখে যাননি। একমাত্র আবু আল আতাহিরার কবিতায় এর কিছু পরিচয় পাওয়া যায়। আল মামুন সিংহাসনের উত্তরাধিকারের প্রশ্নে বড় ভাই আল আমিনের সঙ্গে কয়েক বছর ধরে গৃহযুদ্ধ লিপ্ত হন। সিংহাসনের দাবিদার ছিলেন তার চাচা ইব্রাহিম ইবনে আল মাহাদি। তার সঙ্গে যুদ্ধ হয় আল মামুনের। 819 খ্রিস্টাব্দে এই যুদ্ধে জয় হয় আল মামুনের। এরপর তিনি যখন বাগদাদে প্রবেশ করেন, তখন বাগদাদের বেশ কিছু অংশ প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা বাগদাদ সম্পর্কে এর বেশি কিছু জানতে পারি না। খলিফা হিসেবে আল মামুন বসবাস করতেন জাফারি প্রাসাদে। নদীর পূর্ব দিকে জাফর আল বারকিমির জন্য ওই প্রাসাদ নির্মিত হয়েছিল। প্রকৃতপক্ষে আবার বিশ্ব পর্যায়ে বাণিজ্যিক এবং বুদ্ধিবৃত্তির চর্চা কেন্দ্র হয়ে উঠতে বাগদাদের বেশি সময় লাগেনি। টাইগ্রিস ইউফ্রেটিস উপত্যকা জুড়ে ব্যাবিলন থেকে শুরু করে টেসিফোন পর্যন্ত বিস্তৃত যে বৃহত্তর শহর গড়ে উঠেছিল, তার স্বাভাবিক উত্তরাধিকার আব্বাসীয় সাম্রাজ্যের রাজধানীকে কিন্তু সহজে কেউ দমন করতে পারেনি। কারণ এই শহরেই জাহাজ ভেড়ার কেন্দ্র গড়ে ওঠার যে সুবিধা ছিল, তার সুবাদে তৎকালীন সামুদ্রিক ব্যবসার প্রাণকেন্দ্র হয়ে দাঁড়ায় বাগদাদ। মাইলের পর মাইল প্রশস্ত জাহাজে সবসময় নোঙর করত কয়েকশো জলযান, যুদ্ধ জাহাজ থেকে শুরু করে বিনোদন যান পর্যন্ত। চীনা তরণী, ভেড়ার চামড়ার তৈরি নৌকা দেখতে প্রায় এখনকার নৌকার মতোই ছিল। আল মাউসিল থেকে ছাড়ত এসব নৌকা। বাগদাদ শহরের বাজারে মিলত চীনা পোর্সিলিন, রেশম এবং কস্তুরী। ভারত এবং মালদ্বীপ থেকে আসত রান্নার মশলা, ধাতু দ্রব্য এবং রং। মধ্য এশিয়ার তুরস্ক থেকে আসত কৃতদাস, পোশাক, চুনিপাথর ও নীলকান্ত মণি। রাশিয়া এবং স্ক্যান্ডিনেভিয়া থেকে আসত মধু, মোম, পশুর লোম এবং শ্বেতাঙ্গ কৃতদাস। মধ্য আফ্রিকা থেকে আসত হাতির দাঁত, সোনার ধুলো
এবং কৃষ্ণাঙ্গ কৃতদাস। চীনা জিনিসপত্রের পৃথক বাজার ছিল। আরব সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশ থেকে সমুদ্রপথে বা ঘোড়ার পিঠে সড়ক পথে বিভিন্ন পণ্য আসত। মিশর পাঠাতো চাল, শস্যদানা এবং সুতি বস্ত্র। সিরিয়া পাঠাতো কাঁচ, ধাতুর তৈরি জিনিস এবং ফলমূল। অ্যারাবিয়ারা থেকে আসতো মণিমুক্ত অস্ত্রশস্ত্র এবং বুটিদার রেশমি কাপড়। পারস্য থেকে আসতো রেশম সুতো, সুগন্ধি, কাঁচা শাকসবজি। শহরের পূর্ব থেকে পশ্চিমে যোগাযোগের জন্য সরাসরি নৌকার উপর নির্মিত কাঠের পন্টুন সেতু ছিল 3টি। আজও বাগদাদে এমন সেতু রয়েছে। আল খাতিবে বাগদাদে এইসব সেতু এবং খাল নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা বর্ণনা রয়েছে। বাগদাদ এবং অন্য রপ্তানি কেন্দ্র থেকে আরব বণিকেরা যেতেন দূর প্রাচ্যে, ইউরোপে এবং আফ্রিকায়। তারা জাহাজে করে সোনার গহনা, ধাতুর আয়না, রান্নার মশলা, পোশাক, কাচের তসবিদানা নিয়ে যেতেন। সম্প্রতি রাশিয়া, ফিনল্যান্ডের কিছু স্থানে আরব মুদ্রার গুপ্ত ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। সুইডেন ও জার্মানি সাক্ষ্য দেয় যে সমকালে ও পরবর্তীতে মুসলিমরা বিশ্বব্যাপী বাণিজ্যিক ক্রিয়াকলাপে লিপ্ত ছিল। হাজার এক আরব রজনীতে সিন্দাবাদের যে দুঃসাহসিক কাহিনী লিখিত হয়েছে তা এই বাগদাদের মুসলিম বণিকদের কাহিনীর ভিত্তিতেই লেখা। ভারত ভারতও সাহিত্য ও গণিত চর্চায় প্রেরণা হিসেবে কাজ করেছিল। হিজরি সন 154 অব্দে অর্থাৎ 771 খ্রিস্টাব্দে এক ভারতীয় পর্যটক বাগদাদের জ্যোতির্বিদ্যার এক তত্ত্ব সিদ্ধান্ত চালু করেন। খলিফা আল মনসুরের নির্দেশে ওই তত্ত্ব আরবি ভাষায় অনুবাদ করে মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল ফাজারি। এই ফাজারি ইসলামী দুনিয়ার প্রথম জ্যোতির্বিদ। সাবেক যুগে ও আরবের পণ্ডিতদের গ্রহ নক্ষত্র নিয়ে আগ্রহ কম ছিল না, কিন্তু তখন পর্যন্ত তা নিয়ে কোনো গবেষণা হয়নি। এভাবে ইসলামী দুনিয়া জ্যোতির্বিদ্যা চর্চায় মন দিল। কোন দিকে মুখ করে নামাজ পড়া শাস্ত্রসম্মত, এই প্রশ্নের উত্তর পেতে এরা জ্যোতির্বিদ্যাকে কাজে লাগালেন। বিখ্যাত আল খাওয়ারিজমি আল ফাজারির লেখার ভিত্তিতেই তার সুবিখ্যাত জ্যোতির্বিজ্ঞানের সারণী তৈরি করেন। এভাবে তিনি গ্রিক ও ভারতীয় জ্যোতির্বিদ্যার সমন্বয় সাধন করে নিজস্ব অবদানও তাতে সংযোজিত করেন। এই সময় জ্যোতির্বিদ্যার অন্যান্য যেসব বইপত্র পার্সি থেকে আরবি ভাষায় অনুদিত হয় তা করেন আল ফজল ইবনে নওবখত। তিনি ছিলেন আল রশিদের গ্রন্থাগারের মুখ্য গ্রন্থাগারিক। পারস্য শিল্পকলা এবং কাব্যনাটক, উপন্যাস, রস সাহিত্য ছাড়া পারস্যের দেওয়ার মতো কিছু ছিল না। পারস্যের ইরানি জনগণের নন্দনতাত্ত্বিক বৈশিষ্ট্য সেমেটীয় আরবীয় জনগণের সাংস্কৃতিক জীবনের প্রয়োজন ছিল। শিল্পকলার পরেই বিজ্ঞান ও দর্শনের চেয়েও সাহিত্যিক কাজকর্মের ব্যাপারে পার্সি প্রভাব ছিল আরব জনগণকে পরিচিত করেছিল তা বলা বাহুল্য। আরবের সাবেক সাহিত্যকর্ম কালিলাহ ওয়া দিমনাহ ছিল পাহলবি থেকে অনুদিত। পার্সিরা আবার এই কাহিনী সংস্কৃত থেকে অনুবাদ করেছিল। 765 খ্রিস্টাব্দে খলিফা আল মনসুর পেটের জটিল রোগে আক্রান্ত হয়। রোগ সারাতে গিয়ে চিকিৎসকেরা ধাঁধায় পড়ে যান। জুন্দি শাপুর থেকে সেখানকার হাসপাতালের বিভাগীয় প্রধান জুরজিস ইবনে বখতিসুকে তখন ডেকে পাঠানো হয়। জুন্দি শাপুর ছিল চিকিৎসা এবং দর্শনের শিক্ষা কেন্দ্রের জন্য বিখ্যাত। রাজা অনুসার ওয়া 555 খ্রিস্টাব্দে এই দুই একাডেমি প্রতিষ্ঠা করেন। প্রাচীন গ্রিক পদ্ধতি অনুযায়ী এই সংস্থায় গবেষণা হতো। গবেষণা কাজে আরাম ভাষা ব্যবহৃত হতো। ডাক্তার জুরজিস এসে দ্রুত খলিফার আস্থাভাজন হয়ে ওঠেন। পরে তিনি রাজসভায় চিকিৎসক নির্বাচিত হন। তবে তারপরও তার খ্রিস্টান ধর্মবিশ্বাসে চিড় ধরেনি। ইসলাম ধর্মগ্রহণে খলিফার আমন্ত্রণ লাভের পরও তিনি বলেছিলেন তিনি তার পিতা ও পূর্বপুরুষের সান্নিধ্যেই বেশি পছন্দ করেন, তার স্বর্গ বা নরক যেখানেই থাকুক না কেন। গ্রিক ইহুদি সংস্কৃতি অর্থাৎ হেলিনিজম। আরবরা উর্বর অর্ধচন্দ্রাকার ভূখণ্ড জয় করার পর গ্রিসের বুদ্ধিজীবী উত্তরাধিকার প্রশ্নাতীতভাবে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে। আরব জীবনে সমস্ত রকম বিদেশি প্রভাবের মধ্যে হেলিনিজম এর প্রভাব ছিল সবচেয়ে বেশি। সিরীয় খ্রিস্টানদের মুখ্য কেন্দ্র এডেসা এবং যেসব ধর্মচ্যুত সিরিয়া হাররানকে কেন্দ্র করে বসবাস করেছিল তারা নবম শতক এবং তারপর স্যাবিয়ান হিসেবে দাবি করতেন নিজেদের। অ্যান্টিওক ছিল প্রাচীন গ্রিক উপনিবেশগুলির অন্যতম। প্রাচ্য ও প্রতীচ্য দর্শনের মিলনস্থল ছিল আলেকজান্দ্রিয়া। অসংখ্য সিরিয়া এবং মেসোপটেমীয় মঠ ছিল সেকেলের এই গ্রিসে। এই সব মঠে বিজ্ঞান সংক্রান্ত, দার্শনিক এবং খ্রিস্ট ধর্ম সংক্রান্ত পড়াশোনা হতো। মঠগুলি হেলেনীয় সাংস্কৃতিক কেন্দ্রকে বৃত্ত করে গড়ে উঠেছিল। এছাড়া রোমানদের দেশে বিশেষত হারুনের নেতৃত্বে বারবার যে অভিযান চালায় আরবরা
তার ফলে যুদ্ধে লুণ্ঠিত নানা দ্রব্যের সঙ্গে তারা বেশ কিছু গ্রিক পাণ্ডুলিপিও পেয়ে গেল। মূলত অ্যামোরিয়াম এবং আঙ্কিরা থেকে এইসব পাণ্ডুলিপি পাওয়া গিয়েছিল। আল মামুন গ্রিক লেখাপত্রের অনুসন্ধানের জন্য কনস্ট্যান্টিনোপলের সম্রাট লিওর কাছে দূত পর্যন্ত পাঠিয়েছিলেন। সম্রাট লিও ছিলেন আর্মেনীয়। আবার আল মনসুরও বাইজেন্টাইন সম্রাটের কাছে ইউক্লিড সহ কয়েকটি বই চেয়ে পাঠিয়েছিলেন। বাইজেন্টাইন সম্রাট তা দিয়েওছিলেন, কিন্তু আরবরা গ্রিক ভাষা জানতেন না, তাই তাদের নির্ভর করতে হতো অনুবাদের উপর। আর এই অনুবাদ করতেন মূলত নেস্টোরীয় খ্রিস্টানরা। সিরীয় খ্রিস্টানরা প্রথমে তার সিরিয়া ভাষায় অনুবাদ করতেন, তারপর সিরিয়া থেকে ফের আরবিতে অনুবাদ করে নিতেন। এভাবেই হেলেনীয় সাম্রাজ্যের সঙ্গে ইসলামী সভ্যতার মিলন হয়। গ্রিক সংস্কৃতি আরও বিশ্বজনীন হয়ে ওঠে। হেলেনীয় সভ্যতা নিয়ে আরবরা আগ্রহী হয়ে ওঠার আগ পর্যন্ত তাদের সিরীয় অনুবাদের উপরই নির্ভর করতে হয়। আল মামুনের আমলে গ্রিক প্রভাব দারুণভাবে প্রভাবিত করে আরব সভ্যতাকে। মামুনের মতো খলিফার উদার এবং ন্যায়বাদী দৃষ্টিভঙ্গি তাকে গ্রিক দর্শন কর্ম অনুসন্ধানে প্ররোচিত করে। এছাড়া মুতাজিলা মতবাদকে তিনি সমর্থন করতেন। মুতাজিলা মতবাদে বলা হতো ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে যুক্তিকে মেলানো প্রয়োজন। এর ফলেই তার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ ও যুক্তিযুক্ত হয়ে ওঠে। নিজের গৃহীত নীতি অনুসারে আল মামুন 830 খ্রিস্টাব্দে বাগদাদের বিখ্যাত বায়ত আল হিকমা স্থাপন করেন। এছাড়া তিনি একটি গ্রন্থাগার এবং অনুবাদ একাডেমি প্রতিষ্ঠা করেন। আব্বাসীয় রাষ্ট্র। রাষ্ট্রের শীর্ষস্থান ছিল খলিফাদের। তত্ত্বগতভাবে তারা ছিল সমস্ত ক্ষমতার উৎস। তিনি প্রশাসনিক কর্তৃত্ব উজিরদের বন্টন করে দিতেন। বিচার বিভাগীয় ক্ষমতা তিনি বন্টন করে দিতেন কাজীদের কাছে, আর সামরিক ক্ষমতা বন্টন করে দিতেন আমিরকে। খলিফা নিজে সমস্ত সরকারি প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ছিলেন। সাম্রাজ্য চালানোর ক্ষেত্রে বাগদাদের সাবেক খলিফারা পারস্যের প্রাচীন প্রশাসনিক ব্যবস্থা অনুসরণ করত। উমাইয়া সাম্রাজ্যের শেষার্ধে যে ধর্মবিরোধী কাজকর্ম হয়েছিল তার বিরুদ্ধে জনগণ রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠে। আব্বাসীয় খলিফারা এর পূর্ণ সুযোগ নিয়ে গোড়া থেকেই ধর্মীয় পবিত্রতা রক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন। ইসলাম ধর্মের সরকারি রক্ষাকর্তা হিসেবে সর্বদাই তাদের ভূমিকা পালনে সতর্ক ছিলেন তারা। আব্বাসীয় সাম্রাজ্যের শেষের দিকে ধর্মকে গুরুত্ব দিতে গিয়ে তারা এমন কিছু কাজও করেন যা তাদের প্রকৃত ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রাখার মতো ছিল না। অষ্টম খলিফা আল মুতাসিম বিল্লাহ এর আমল থেকেই খলিফারা আল্লাহ শব্দটি সংযুক্ত করে সম্মানীয় উপাধি গ্রহণ করে। পতনের যুগেও প্রজারা বিভিন্ন রকম সম্মানীয় উপাধিতে ভূষিত করতেন খলিফাদের, যেমন খলিফাত আল্লাহ অর্থাৎ আল্লাহর খলিফা, জিল আল্লাহ, আল আল আর্দ পৃথিবীতে আল্লাহর ছায়া। সর্বপ্রথম খলিফা আল মুতাওয়াক্কিলকেই এমন সম্মানে ভূষিত করা হয়। 847 থেকে 861 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল তার রাজত্বকাল। তা অটোমান খিলাফতের শেষ দিন পর্যন্ত বজায় ছিল। উমাইয়া খলিফারা যেমন উত্তরাধিকারী নির্বাচনের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি তোয়াক্কা করেননি, তেমনি আব্বাসীয় খলিফারাও যথেচ্ছাচার করে গেছেন। তবে ফলই হয়েছিল বিষাদময়। ক্ষমতাসীন খলিফা উত্তরাধিকারী হিসেবে নিজের পছন্দসই উপযুক্ত পুত্র বা গুণ সম্পন্ন আত্মীয়তাকে বাছাই করে যেতেন। আল সাফা তার ভাই আল মনসুরকে উত্তরাধিকারী নির্বাচিত করে যান। তারপর খলিফা হয় তার বড় পুত্র আল মাহদি। তারপর খলিফা হন তার বড় পুত্র আল হাদি। হাদির মৃত্যুর পর খলিফা হন তার ভাই হারুন আর রশিদ। হারুন আবার বড় পুত্র আল আমিনকে প্রথম উত্তরাধিকারী এবং বুদ্ধিমান কনিষ্ঠ পুত্র আল মামুনকে দ্বিতীয় উত্তরাধিকার মনোনীত করেন। হারুন দুজনকে সাম্রাজ্য ভাগ করে দিয়েছেন। আল মামুন পেয়েছিলেন খুরসানের ভার। তার রাজধানী ছিল মারআ। এর ফলে দুই ভাইয়ের তীব্র যুদ্ধ বাধে, যা আল আমিনের গুপ্ত হত্যায় সমাপ্ত হয়েছিল সেপ্টেম্বর 813-তে। আল মামুনই পুরো সাম্রাজ্যের অধিপতি হন। 4 বছর বাদে তিনি আব্বাসীদের কালো রঙের পরিবর্তে শিয়াদের সবুজ রং ধারণ করে নিজেকে পরিচয় দেন আলীপন্থী হিসেবে। সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে আল রিজাকে মনোনীত করলে বাগদাদবাসী ক্ষুব্ধ হয়ে আল মামুনের চাচা ইব্রাহিম ইবনে আল মাহদিকে পাল্টা খলিফা হিসেবে মনোনীত করেন। 817 খ্রিস্টাব্দের জুলাই মাসে এই ঘটনা ঘটে। পূর্বসূরির মৃত্যুর পরবর্তী 6 বছর আল মামুন রাজধানীতে ঢুকতেই পারেননি। 6 বছর পরে তিনি বাগদাদে প্রবেশ করতে সক্ষম হন। মৃত্যুর কিছুকাল আগে আল মামুন নিজের পুত্র আল আব্বাসকে উপেক্ষা করে তার ভাই আল মুতাসিমকে উত্তরাধিকারী মনোনীত করে যান। এতে সেনাদের মধ্যে বিদ্রোহ দেখা দেয়, কারণ সেনাবাহিনীতে আল আব্বাসের অসম্ভব জনপ্রিয়তা ছিল। আল মুতাসিমের পর তার পুত্র আল ওয়াসিক খলিফার পদে বসেন। তিনি ছিলেন আব্বাসী সাম্রাজ্যের সুবর্ণ যুগের শেষ রক্ষক। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আব্বাসীয় সাম্রাজ্যের গরিমা ধুয়ে মুছে সাফ হয়ে যায়।
আব্বাসীয় সাম্রাজ্যের প্রথম 24 জন খলিফা মোট 250 বছর ধরে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, 750 থেকে 991 পর্যন্ত। এরপরে মাত্র 6 জনের পুত্র উত্তরাধিকার সূত্রে খলিফা হয়েছেন। খলিফাদের একজন করে সহকারী থাকত, তাদের বলা হতো হাজিব। এদের দায়িত্ব ছিল খলিফার উপস্থিতিতে দূত এবং সম্মানীয় অতিথিদের রাজসভায় পরিচয় করিয়ে দেওয়া। খলিফাদের ওপর এদের অসামান্য প্রভাব ছিল। এছাড়া ছিল কোতলকারী। বাগদাদের আদালতে কোতলকারী বেশ নামডাক ছিল। বাগদাদে ছিল ভূগর্ভে নির্যাতনের জন্য আলাদা ঘর। আরব ইতিহাসে প্রথম তা বাগদাদে নির্মিত হয় এই আব্বাসীয় আমলে। আদালতে কোতলকারীর পাশাপাশি থাকতেন দরবারি জ্যোতিষী। এদের পারস্য থেকে আনা হতো। আব্বাসীয় সাম্রাজ্যের সিংহাসনের পাশেই এদের বসার জায়গা ছিল। উজির। খলিফার পরেই স্থান ছিল উজিরের। পারস্য ঐতিহ্য মেনে আব্বাসীয় উজিররা চলতেন। উজিররা অনেক সময় বিকল্প খলিফা হিসেবেও কাজ করতেন। ক্রমশ তারা বিপুল ক্ষমতার অধিকারী হন এবং খলিফাদের প্রশ্রয়ে হারেমের আনন্দ বৃদ্ধি করেন। খলিফা আল নাসির তার উজিরকে কূটনীতির কাজে নিয়োগ করে রাজতন্ত্রের স্বর্গীয় অধিকার তত্ত্বের নতুন ব্যাখ্যা দেন। তিনি উজির সম্পর্কে ঘোষণা দেন, মোহাম্মদ ইবনে বার্জ আল কুম্মি আমাদের দখলে থাকা সমস্ত ভূখণ্ড এবং বসবাসকারী প্রজাদের প্রতিনিধি। তাই তাকে মান্য করা অর্থই আমাদের মান্য করা। তাকে মান্য করা অর্থ আল্লাহকে মান্য করা। যারা আল্লাহকে মান্য করে বেহেশতে যেতে আগ্রহী, তাদের ভালো মন্দ দেখবেন আল্লাহই। যে আমাদের উজিরকে অমান্য করবে সে আমাদেরকেও অমান্য করবে, আর যে আমাদেরকে অমান্য করবে প্রকারান্তে সে আল্লাহকেও অমান্য করবে। আল্লাহকে অমান্য করবে যারা, তাদের নরকের আগুনে পুড়ে মরতে হবে। অন্য সরকারি দপ্তর। কর মন্ত্রক। উজিররা বাস্তবে ছিলেন মহা উজির। তারাই কর মন্ত্রকের সভাপতি হতেন। এর সদস্য ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধানরা। আলোচনায় এই সময় বিভিন্ন মন্ত্রকের প্রধানের পদেও থাকতেন মনোনীত উজিররা। অবশ্য তারা আসলে উজিরদের সমান মর্যাদা কখনো পেতেন না, বরং তাদের স্থান ছিল উজিরদের অধীনে। আব্বাসীয় রাজশক্তির আমলে সরকারি প্রশাসন আগের থেকে অনেক জটিল হয়ে দাঁড়ায়। বিশেষ করে কর এবং বিচার ব্যবস্থায় দুই ক্ষেত্রে বেশ কড়াকড়ি করা হয়। সরকারের মূল নজর থাকত রাজকোষে। তাই কর মন্ত্রক অথবা অর্থমন্ত্রক সেই উমাইয়া আমলের ধরনেই রেখে দেওয়া হয়। এর মাথায় ছিল করকর্তা। খলিফা প্রশাসনে তিনি রীতিমতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিগণিত হতেন। রাষ্ট্রের আয়ের উৎসের অন্যতম ছিল জাকাত। একমাত্র এই করটি প্রতিটি মুসলমানকেই দিতে হতো। চাষযোগ্য জমি, পশুপালন কেন্দ্র, সোনা রূপা, বাণিজ্যিক গুদাম, অন্য যেসব সম্পত্তি স্বাভাবিকভাবে বা বিনিয়োগের মাধ্যমে বৃদ্ধির সম্ভাবনা যুক্ত ছিল, তাতেই কর আরোপ করা হতো। আমরা আগে জেনেছি মুসলমানদের কোনো মাথাপিছু কর দিতে হতো না। জমি, পশুপালন বা এই ধরনের সবকিছুর উপর কর নির্ধারণের দায়িত্ব ছিল সরকারি কর সংগ্রাহকের। আর সোনা রূপা ইত্যাদি কর কত হবে তা নাগরিকদের বিচার বুদ্ধির উপর ছেড়ে দেওয়া হতো। কর মন্ত্রকের পাশাপাশি আব্বাসীয় সাম্রাজ্যের অধীনে একটি নিরীক্ষা বা হিসাব কার্যালয় ছিল। এটি সূচনা হয় আল মাহদির আমলে। তার ছিল চিঠিপত্র লেনদেনের কার্যালয়। এই দপ্তরের কাজ ছিল সমস্ত সরকারি চিঠিপত্র, রাজনৈতিক দলিল, সরকারি নির্দেশ এবং উপাধি তৈরি করা। এছাড়া অভিযোগ দপ্তর, পুলিশ বিভাগ এবং স্বতন্ত্র ডাক বিভাগও ছিল। অভিযোগ দপ্তর ছিল এক ধরনের আপিল আদালত বা সুপ্রিম কোর্ট। প্রশাসন এবং রাজনৈতিক দপ্তরের কাজে কোনো ভুল ত্রুটি হলে এখানে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যেত। উমাইয়া আমলেও এমন দপ্তরের দৃষ্টান্ত রয়েছে। আল মাওয়ারদিতে বলা হয়েছে, আবদ আল মালিকি প্রথম খলিফা, যিনি নিজে এই ধরনের সমস্ত আপিল এবং প্রজাদের অভিযোগ শুনতেন এবং বিচার করতেন। এরপর দ্বিতীয় ওমর প্রবল আগ্রহে আবদ আল মালিক অনুসরণ করে এমন দপ্তর চালু করেন। পরে আল মাহাদি আব্বাসী আমলে এই রীতির প্রচলন করেন। তার উত্তরাধিকারী আল হাদি, হারুন, আল মামুন অন্য অনেকেই এই দপ্তর বজায় রাখেন। তারা প্রকাশ্য স্থানে মানুষের অভাব শুনতেন। পুলিশ বিভাগের শীর্ষে ছিলেন সাহিব আল সুরতাহ। তিনি ছিলেন পুলিশ কর্তা এবং রাজকীয় দেহরক্ষী। পরবর্তীকালে এই পুলিশ কর্তার পদাধিকারীরা উজিরও হয়ে যান। প্রত্যেক বড় বড় শহরে নিজস্ব পুলিশ দপ্তর ছিল। পুলিশ কর্মীরা ফৌজির সমান মর্যাদা পেত এবং তাদের বেতনও ছিল ভালো। নগর পুলিশ বাহিনীর কর্তাকে বলা হতো মুহতাসিব। তিনি নৈতিকতা এবং নগরের বাজারগুলির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন। তার দায়িত্ব ছিল ব্যবসায়ীরা ঠিকঠাক ওজন দিচ্ছে কিনা তা দেখা, বৈধভাবে ঋণ শোধ হচ্ছে কিনা তাও দেখতেন তিনি। তিনি লক্ষ্য রাখতেন যথাযথ নৈতিকতা মেনে ব্যবসা চালানো হচ্ছে কিনা, কোথাও বেআইনিভাবে জুয়া খেলা হচ্ছে কিনা, প্রকাশ্যে মদ বিক্রি হচ্ছে কিনা তাও তিনি দেখতেন। আব্বাসীয় সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর ছিল ডাক বিভাগ। ডাক বিভাগের প্রধানকে বলা হতো সাহিব আল বারিদ।
উমাইয়া আমলে মুয়াবিয়াই প্রথম ডাক বিভাগ চালু করতে আগ্রহী হন বলে আমরা আগেই জেনেছি। আবদ আল মালিকও তা বহাল রাখেন এবং খলিফা আল ওয়ালিদ তার রাজপ্রাসাদ নির্মাণের সময় এই ডাক বিভাগের বিস্তর সাহায্য নেন। ঐতিহাসিকেরা ডাক বিভাগকে উন্নত করে এক নতুন ধারা প্রবর্তন করার জন্য খলিফা হারুনকে কৃতী হিসেবে চিহ্নিত করে গেছেন। হারুন তার বার্মাকি উপদেষ্টা ইয়াহিয়ার মাধ্যমে ডাক বিভাগকে সাজিয়ে তোলেন। অবশ্য প্রাথমিকভাবে এই ডাক বিভাগ রাষ্ট্রের স্বার্থেই বেশি দেখভাল করত। পাশাপাশি কিছু বেসরকারি চিঠিপত্রও লেনদেনের দায়িত্ব নিত ডাক বিভাগ। প্রত্যেক রাজধানীতে একটি করে ডাকঘর ছিল। দেশের গুরুত্বপূর্ণ শহরগুলির সঙ্গে রাজধানীর যোগাযোগ সাধন করে একটি পথ নির্মাণ করা হয়। পারস্যে ঘোড়া ও গাধাকে দিয়ে ডাক বহন করা হতো। সিরিয়া এবং আরবে উটকে কাজে লাগানো হতো। নবনিযুক্ত রাজ্যপাল নিজ নিজ প্রদেশে যাতায়াত এবং বারিদদের কাজে লাগানো হতো। এছাড়া সৈন্যবাহিনী যখন তল্পিতল্পা গুটিয়ে এক সীমান্ত থেকে অন্য সীমান্তে যেত, তখনও এই বারিদকে কাজে লাগানো হতো। সাধারণ মানুষও প্রয়োজনীয় অর্থ দিয়ে এই পরিষেবা গ্রহণ করতে পারতেন। রাজ্যপাল উমাইয়া আমলে সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করে রাজ্যপালের অধীনে আনা হয়। সাবেক বাইজেন্টাইন এবং পার্সির আদলে গঠিত হয়েছিল এই বিভাগ। এই বিভাগ আব্বাসীয় আমলেও বজায় ছিল। তেমন আমূল কিছু পরিবর্তন হয়নি, তবে আব্বাসীয় প্রদেশের তালিকায় এক এক খলিফার আমলে এক এক রকম ছিল। আব্বাসী আমলের সমাজ ব্যবস্থা। আব্বাসী আমলে প্রাচীনকালের আরবি সামাজিক সংগঠনের উপজাতি প্রথা পুরোপুরি ভেঙে পড়ে। আব্বাসীয়রা তাদের সিংহাসনে বসানোর উপযোগী উত্তরাধিকারীর জন্য বিদেশি উপাদানের উপর নির্ভরশীল হওয়ায় এই ভাঙন অনিবার্য হয়ে পড়ে। এমনকি খলিফার বিবি এবং সন্তানের মা বাছাই করার সময়ও আরব রক্তকে কোনো মর্যাদা দেননি। আব্বাসীয়দের মধ্যে মাত্র ৩ জন খলিফাই ছিলেন মুক্ত মায়ের সন্তান। এরা হলেন আবু আল আব্বাস, আল মাহাদি এবং আল আমিন। এদের মধ্যে আবার শেষের জনের বাবা এবং মা দুজনই ছিলেন মুহাম্মদের পরিবারের লোক। উমাইয়া বংশের খলিফাদের মধ্যে দ্বাদশ খলিফা তৃতীয় ইয়াজিদ ছিলেন প্রথম, যার মা আরবীয় ছিলেন না। তবু তিনি অন্তত পূর্বতন পারস্য সাম্রাজ্যের শেষ সম্রাট ইয়াজিদার্গির বংশধর ছিলেন। তাকে শোকাদিয়ানার কুতাইবা গ্রেপ্তার করেন। আল হাজ্জাজ তাকে খলিফা আল ওয়ালিদের হাতে তুলে দেন। আব্বাসীয়দের মধ্যে আল মনসুরের মা ছিলেন বারবার উপজাতির কৃতদাসী। আল মামুনের মা ছিলেন পারসি কৃতদাসী। আল ওয়াসিক এবং আল মুতাহিদের মা ছিলেন গ্রিক। আল মুনতাসিরের মা ছিলেন গ্রিক অ্যাবিসিনিয়া পিতামাতার সন্তান। আল মুস্তাইনের মা ছিলেন স্লাভ জাতীয়। আল মুক্তাফিকের মা ছিলেন তুর্কি কৃতদাসী। আল মুক্তাদিরের মাও তাই ছিলেন। আল মুস্তাজিদের মা ছিলেন আর্মেনীয়। হারুনের মা ছিলেন আরেক বিদেশি কৃতদাসী। তার নাম ছিল আল খাইজুরান। তিনি হলেন প্রথম মহিলা যিনি আব্বাসীয় সাম্রাজ্য চালানোর ব্যাপারে প্রচণ্ড প্রভাব বিস্তার করেছিলেন। আব্বাসীয় শাসকদের সঙ্গে প্রজাদের সংমিশ্রণ ঘটানোর পিছনে বহুগামিতা, উপপত্নী প্রথা এবং কৃতদাসত্ব সক্রিয় ভূমিকা নেয়। খাঁটি আরবীয় শক্তি এর ফলে পিছিয়ে পড়ে। পরিবর্তে সামনে চলে আসে আরবীয় বর্ণসংকর এবং মুক্ত কৃতদাসীর সন্তানরা। আরবীয় আধিপত্যের স্থান নেয় বিভিন্ন দেশের লোকজন দিয়ে তৈরি সরকারি আমলাগোষ্ঠী। গার্হস্থ্য জীবন। সাবেক আব্বাসীয় মহিলারা উমাইয়া মহিলাদের মতোই স্বাধীনতার অধিকার ভোগ করতেন। তবে দশম শতকের শেষার্ধে বুয়াহিদদের আমলে নারী পুরুষদের মধ্যে কঠোর বিভাজন রাখার নিয়ম তৈরি হয়। আমরা তৎকালীন উচ্চ মহলের মহিলাদের উঁচু পদ থেকে প্রভূত ক্ষমতা করায়ত্ত করার কথা জেনেছি। প্রশাসনে তাদের দাপট ছিল সর্বজন বিদিত। আল খাইজুরান আল মাহাদির স্ত্রী এবং আল রশিদের মা এমনই মহিলা ছিলেন। আল মাহাদির কন্যা উলাইলা, আল রশিদের স্ত্রী এবং আল আমিনের মা জুবাইদা এবং আল মামুনের স্ত্রী বুরান, এরা সবাই যুদ্ধে পর্যন্ত গিয়েছিলেন। সৈন্যবাহিনী পরিচালনা করা থেকে শুরু করে কবিতা লেখা এবং সাহিত্য ক্ষেত্রে পুরুষদের সঙ্গে পাল্লা দেওয়া এদের জুড়ি ছিল না। সঙ্গীত প্রতিভা এবং বাগ্মিতায় এরা এগিয়ে ছিল। উবাইদা আল তুনবুরিয়া, তিনি আল মুতাসিমের আমলে সুন্দরী গায়িকা এবং সঙ্গীতজ্ঞা হিসেবে খ্যাতিমান ছিলেন। পতনের যুগেও প্রচণ্ড অবৈধ সম্পর্ক এবং অসম্ভব বিলাস ব্যসনের পরিণতিতে এই মহিলাদের কতটা যে অধপতন হয় তা আরব্য রজনীর কাহিনীতে জানা যায়। ওই কাহিনীতে আমরা দেখেছি শেষমেশ কত ধূর্ততা এবং জটিলতার প্রতীক হয়ে দাঁড়ায় মহিলারা। স্রেফ ভাবাবেগ এবং অপদার্থ ভাবনা চিন্তার শিরোমণি হয়ে দাঁড়ান তারা। সাহিত্য গুণসম্পন্ন চিঠিপত্রের মাধ্যমে লেখক আবু বকর আল খাওয়ারিজম এর এক বন্ধুর কন্যার অকাল মৃত্যু হয়। এরপর খাওয়ারিজমি ওই বন্ধুকে যে অসাধারণ শোকবার্তা পাঠিয়েছিলেন, তাতে তিনি লেখেন, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের সবাই কন্যার বিবাহ দেওয়া উচিত কবরের সঙ্গে, তাহলে আমরা সেরা জামাতা পাব।
ইসলাম ধর্মে বিবাহকে প্রায় সর্বসম্মতভাবেই এক ইতিবাচক কর্তব্য বলে মনে করা হয়, বরং বিবাহ না করাটা গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। আর সন্তানের জন্ম হওয়া, বিশেষত পুত্র সন্তান, আল্লাহর আশীর্বাদ হিসেবে গণ্য হয়। একজন স্ত্রীর প্রাথমিক কর্তব্য স্বামী সেবা করা, সন্তানদের মানুষ করা এবং সংসার চালানো। এসব করে সময় থাকলে সেলাই বা তাঁত বোনার কাজ করা যেত। আল রশিদের সৎ বোন উলাইলা সেকালে মেয়েদের মাথার পরা জিনিস চালু করেছিলেন। সেটা ছিল কতকটা গম্বুজের মতো দেখতে, টুপির মতো। তার নিচের দিকে থাকতো একটা টিকলি, যাতে সোনাদানা লাগানো যেত। এছাড়া তখনকার মেয়েরা পরতেন নূপুর এবং ব্রেসলেট। পুরুষেরা নানা রকম পোশাক পরতেন। বেশিরভাগ পুরুষই কালো চূড়াওয়ালা টুপি পরতেন। একে বলা হতো কালানসোয়া। এটা সাধারণত উল বা পশমের তৈরি করা হতো। আল মনসুর এই টুপি চালু করেন। সুভদ্র পুরুষ পাত্রই পরতেন পার্সি আদলের ঢোলা ট্রাউজার, শার্ট, গেঞ্জি, জ্যাকেট, জুব্বা। আল রশিদ বিশিষ্ট বিখ্যাত বিচারক আবু ইউসুফের নির্দেশের পর থেকে ধর্ম প্রচারকেরা মাথায় কালো পাগড়ি এবং লম্বা ঢিলা আংরাখা পরতেন। সেকালে যে আসবাবের প্রচলন ছিল খুব বেশি তা হলো সোফা। যে কোনো ঘরের তিন দিকে তিনটা সোফা থাকতো। পূর্বতন রাজবংশের আমলে এক ধরনের আরাম কেদারা ব্যবহার করা হতো, যার বসার আসনগুলি ছিল উঁচু। এছাড়া মেঝেতে ছোট্ট চারকোনা মাদুরের ওপর কুশন চাপিয়ে বসার ব্যবস্থাও ছিল। এইসব প্রচলিত ছিল খুবই। মেঝে জুড়ে হাতে বোনা কার্পেট লাগানো হতো। মেঝেতে ওরকম কুশন আসনে বা দেওয়ানের সামনে নিচু টেবিলে বড় গোলাকার তামার তৈরি ট্রেতে করে খাবার দাবার দেওয়া হতো অতিথিদের। সচ্ছল লোকজনের বাড়িতে এই ট্রে থাকতো রূপোর। আর এই টেবিলে সাজানো হতো আবলুস কাঠ, কচ্ছপের খোল বা শুক্তি মুক্তো দিয়ে। এখনো দামেস্কে এমন টেবিল তৈরির প্রচলন আছে। এইসব লোকজনই বিলাসিতা করতে বিছা, গুবরে পোকা, বেজি পুষতেন। এরা ভাতকে বিষাক্ত খাবার মনে করতেন। বড় চেটালা রুটির উপর লিখতেন। এই সময় ভালো এবং দামি খাবারের খোঁজে এরা বিশ্বের সবচেয়ে সেরা খাদ্যরীতির আমদানি করতে লাগলো। পার্সি খাবার, স্টু, শিকবাজ এবং মিষ্টান্ন ফালুজাজ এর প্রচলন হলো। বাদাম, দুধ এবং খোলাওয়ালা বাদাম খাওয়ানো হতো তাদের হাঁস মুরগিকে। গ্রীষ্মকালে ঘর ঠান্ডা করা হতো বরফের সাহায্যে। শরবত হিসেবে অসুরা পানীয় দ্রব্য পান করা হতো। স্বাদের জন্য জলের সঙ্গে চিনি মেশানো হতো। আর তাতে সুগন্ধিত করা হতো কলা, গোলাপ ফুল, ভায়োলেট ফুল বা তুত ফুলের নির্যাস দিয়ে। পঞ্চদশ শতক পর্যন্ত কফি পানের তেমন প্রচলন ছিল না। নতুন পৃথিবী আবিষ্কারের আগ পর্যন্ত তামাকের ব্যবহার কেউ জানত না। নবম এবং দশম শতকের একজন সাহিত্যিক সেই সময়কার মানুষ, সংস্কৃতি এবং প্রকৃত ভদ্রলোকের ভাবাবেগ ও আচরণের বিবরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভদ্রলোক বলতেই তাদের বোঝায় যার আচরণ ছিল নম্র প্রকৃতির। প্রায়শই মজলিসে এবং একান্ত নিভৃতে মদ্যপান চলত। আগানি এবং আরব্য রজনীতে মদ্যপানের আসরের অসংখ্য কাহিনী পড়েই এটা অনুমান করা যায়। তাছাড়া মদ্যপানের প্রশংসা করে আবু নুওয়াসের লেখা প্রচুর গান এবং কবিতা এর প্রমাণ দেয়। খলিফা ইবনে আল মুতাজ এর সমকালীন অনেক চারণকবি এই নিয়ে অসংখ্য কবিতা লিখেছেন, গান গেয়েছেন। স্নানাগার মুসলিম ধর্মবিশ্বাসের অঙ্গ হল পবিত্রতা। এই কথাটি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বাণী হিসেবে আজও মুসলিম দেশে দেশে সবার কণ্ঠস্থ। মুহাম্মদের আবির্ভাবের আগে আরবের লোকজন হাম্মামখানায় স্নান করত বলে শোনা যায়নি। মুহাম্মদ নিজেও এর বিরুদ্ধে ছিলেন। পবিত্রতা অর্জনের জন্য কেবল পুরুষরাই হাম্মামে প্রবেশ করতে পারত। অবশ্য প্রত্যেককে পোশাক পরে যেতে হতো। আমরা যে সময়ের কথা আলোচনা করছি সে সময় গণস্নানাগার শুধু আনুষ্ঠানিক ধোয়াধুয়ির জন্যই জনপ্রিয় হয়ে ওঠেনি, পাশাপাশি তা বিনোদন এবং বিলাসিতার কেন্দ্রও হয়ে ওঠে। মহিলাদের এই সব স্নানাগার বিশেষ দিনে ব্যবহার করার অনুমতি দেওয়া হতো। আল খতিব এর বর্ণনা অনুযায়ী আল মুক্তাদিরের আমলে বাগদাদে ২৭,০০০ গণস্নানাগার ছিল। পরে তা বেড়ে ৬০,০০০-এ দাঁড়ায়। তবে আরবীয় সূত্রগুলির অধিকাংশের মতো এসবের মধ্যেও যথেষ্ট অতিরঞ্জন রয়েছে। আল ইয়াকুবি এর তথ্য অনুযায়ী বাগদাদ প্রতিষ্ঠার পরে এরকম গণস্নানাগারের সংখ্যা ছিল ১০,০০০। আফ্রিকার পর্যটক ইবনে বতুতা ১৩২৭ খ্রিস্টাব্দে বাগদাদ সফরে আসেন। তিনি বাগদাদে এমন ১৩টি বাড়ি, প্রতিটি পশ্চিম দিকে ২টি বা ৩টি করে আধুনিক স্নানাগার দেখেছিলেন। প্রতিটি স্নানাগারে ছিল গরম ও ঠান্ডা জলের ব্যবস্থা। এখনকার মতো এই সব স্নানাগার ছিল একাধিক ঘর, মোজাইকের মেঝে এবং মার্বেল পাথরের দেওয়াল। স্নানাগারের মাঝে ছিল একটি বড় ঘর। স্নানাগারের অন্তঃস্থলে এই ঘরটির মাথায় ছিল গম্বুজ। গম্বুজের মাথায় চকচকে এমন কিছু দ্রব্য যাতে বাইরের আলো আসার সুবিধা হয়। এছাড়া জলাধারের মাঝে বাষ্প শক্তির সাহায্যে গরম করার বন্দোবস্ত ছিল। স্নানাগারের বাইরের ঘরগুলি ব্যবহৃত হতো মদ্যপান এবং ফুর্তির জন্য।
বিনোদন। চারুকলার মতো ক্রীড়া সংস্কৃতি ভারত ইউরোপীয়দের ধারায় একটা দীর্ঘ ইতিহাস। ক্রীড়া বিষয়টি যত না সেমিটিক সভ্যতাজাত, তার চেয়ে ঢের বেশি ভারতীয় ইউরোপীয় সভ্যতাজাত। ক্রীড়ার মূল কথা হলো মানুষের নিজের জন্য শারীরিক ব্যায়ামে লিপ্ত থাকা। খেলাধুলা আরবের লোকজনের কাছে আকাঙ্ক্ষিত বস্তু হয়ে ওঠেনি। এর কারণ হলো আরবের জলবায়ুর উষ্ণতা এবং সেখানকার মানুষজনের অতিরিক্ত কেজো মেজাজ। খলিফা আমলে কিছু ঘরোয়া খেলা জনপ্রিয় ছিল। উমাইয়া আমলে মক্কার একটি ক্লাব হাউস ছিল, সেখানে দাবা পাশা খেলার ব্যবস্থা ছিল। আল রশিদি প্রথম খলিফা, যিনি নিজে দাবা খেলতেন এবং দাবা খেলাকে প্রশ্রয় দিতেন। দাবাকে আরবি ভাষায় শীতরঞ্জন বলা হয়। চূড়ান্ত বিচারে দাবা শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। দাবা আদতে ছিল ভারতীয় খেলা। দ্রুত অভিজাত সম্প্রদায়ের লোকজনের মধ্যে পাশার বদলে দাবার প্রচলন হয়। আল রশিদ সালমানকে একটি দাবার বোর্ড উপহার দিয়েছিলেন বলে জানা যায়। মাঠের খেলার মধ্যে নামকরা ছিল তীরন্দাজি প্রতিযোগিতা, পেলো খেলা, যা হকির মতো বাঁকা লাঠি দিয়ে খেলতে হতো, অশিক্রিয়া, বল্লম ছোড়া, ঘোড়া দৌড় এবং শিকার। আল জাহিদের বর্ণনা থেকে জানা যায়, খলিফার আশীর্বাদ ধন্য হতে গেলে তার ছোড়া শিকার, বল খেলা এবং দাবায় পারদর্শী হওয়া আবশ্যিক ছিল। আগের মতো আব্বাসীয় আমলে খলিফা এবং যুবরাজদের বিনোদনের বড় প্রিয় কেন্দ্র ছিল শিকার। খলিফা আল আমিন সিংহ শিকার করতে ভালোবাসতেন। তার এক ভাই শিকারে গিয়ে বুনো শুয়োরের আক্রমণে মারা যায়। আবু মুসলিম আল খুরাসানি এবং আল মুতাসিমের দুজনেই চিতা শিকার করতে ভালোবাসতেন। সাবেক আরবি বইতে শিকার নিয়ে বিস্তর কাহিনী পাওয়া যায়। বাজ পাখিকে তালিম দিয়ে অন্য পশু পাখিকে শিকার করার প্রচলনও ছিল। এটা পারস্য দেশ থেকে চালু হয়। পরে খলিফারা এই খেলার প্রিয় ভক্ত হয়ে ওঠেন এবং ধর্মযুদ্ধেও এদের এসব কাজে লাগানো হতো। এখনও বাজ পাখি অথবা বাজ পাখির সমতুল্য বার্ষিক পাখিকে তালিম দিয়ে শিকার করার প্রচলন রয়েছে। এ পর্যায়ে আব্বাসী আমলে কিছু বিশেষ জ্ঞানী ব্যক্তিদের নাম উল্লেখ করা হলো। আল ফারাবি গ্রিক দর্শনের সঙ্গে ইসলাম ধর্মের সামঞ্জস্য সাধনের কাজটি শুরু করেছিলেন আল কিন্দি। তিনি ছিলেন আরবের অধিবাসী। পরবর্তীকালে জাতিতে তুর্কি আল ফারাবি সেই কাজটি এগিয়ে নিয়ে যান। প্রাচ্যে এই সামঞ্জস্য সাধনের কাজটি সম্পন্ন করেন পারস্যের অধিবাসী ইবনে সিনা। মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে তরখান আবু নাসর আল ফারাবির জন্ম হয়েছিল ট্রান্সঅক্সিয়ানাতে। একজন খ্রিস্টান চিকিৎসক এবং বাগদাদের একজন খ্রিস্টান অনুবাদকের কাছে তিনি শিক্ষা লাভ করেন। পরে আলেপ্পোতে সাইফ আল দাওয়া আল হামদানির দরবারে তিনি সুফি হিসেবে কাজ শুরু করে যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। 950 খ্রিস্টাব্দে তিনি 80 বছর বয়সে দামাস্কাসে মারা যান। প্লেটো অ্যারিস্টটল সম্পর্কে তার রচনাগুলি থেকে জানা যায় যে প্লেটো, অ্যারিস্টটল ও সুফি মতবাদের সমন্বয়ের মধ্য দিয়েই তার দর্শন গড়ে উঠেছিল। এই সমন্বয় সাধনের ফলে মহান স্ট্যাগিরাইটের পরে তিনি সকলের আকাঙ্ক্ষিত দ্বিতীয় শিক্ষক উপাধি লাভ করেন। অ্যারিস্টটল ও অন্যান্য গ্রিক দার্শনিকদের উপর কিছু রচনা ছাড়াও তিনি মনস্তত্ত্ব, রাজনীতি ও অধিবিদ্যা সম্পর্কে বেশ কিছু পুস্তিকা রচনা করেছিলেন। তার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত হল রিসালাত ফুসুকা আল হিকাম ও রিসালাত ফি আর আহল আল মদিনা আল ফাজিলা। প্লেটোর লেখা রিপাবলিক ও অ্যারিস্টটলের পলিটিক্স দ্বারা অনুপ্রাণিত হয়ে শেষের বইটিও তার আল সিয়ালা আল মাদানিয়া নামের বইটিতে আদর্শ শহর সম্পর্কে তার ভাবনার রূপ দেন। তার ভাবনা অনুযায়ী একটি আধুনিক শহর হল মানবদেহের অনুরূপ একটি যাজক প্রধান চলমান প্রতিষ্ঠান। মানবদেহের হৃৎপিণ্ডের মতো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ পালন করে নিজের কর্মকর্তারা, আবার তাদের আদেশ পালন করে আরও নিচের কর্মীরা। তার আদর্শের দিক থেকে দেখলে বলা যায়, আদর্শ শহরের লক্ষ্য হল তার অধিবাসীদের সব দিক থেকে সুখী করে তোলা, আর সার্বভৌম কর্তৃপক্ষকে নৈতিক চরিত্র ও বুদ্ধিভিত্তিক দিক থেকে নিখুঁত বা ত্রুটিহীন হতে হবে। আল বিরুনি আবু আল রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি, যার জন্ম 973 এবং মৃত্যু 1050 খ্রিস্টাব্দে, আফগানিস্তানের গজনায় বাস করতেন। তিনি প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে তাকেই মুসলিমদের মধ্যে মৌলিক জ্ঞানের অধিকারী সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে আখ্যা দেওয়া হয়। পারস্যের অধিবাসী এই আরবি গ্রন্থাগার তুর্কি ভাষায় কথা বলতেন এবং পার্সি ছাড়াও সংস্কৃত, হিব্রু এবং প্রাচীন সিরিয়ান ভাষাও জানতেন। 1030 খ্রিস্টাব্দে বিখ্যাত মাহমুদের পুত্র ও তার পৃষ্ঠপোষক মাসুদের জন্য জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আল বিরুনি একটি বই লেখেন। বইটির নাম আল কানুন আল মাসউদি
ফি আল হায়াত ওয়া আল নজুম। ওই একই বছরে তিনি জ্যামিতি, জ্যোতির্বিদ্যা, পাটিগণিত, জ্যোতিষীবিদ্যা সম্পর্কে প্রশ্নোত্তরের আকারে একটি ছোট বই রচনা করেন। এর নাম দেন আল তাহহিম লি আউআলে সিনাআত আল তানজিম। আল বিরুনি লেখা প্রথম বইটির নাম হল আল আশার আল বাকিয়া আল কুরুন আল খালিয়া। এই বইটিতে প্রাচীন যুগের মানুষদের দিনপঞ্জি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সমস্ত বইগুলির মধ্যে আল বিরুনির অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে নিজের কক্ষের ওপর পৃথিবীর আবর্তন সম্পর্কে আলোচনা করেছেন এবং নির্ভুলভাবে নিরক্ষরেখা থেকে কোন স্থানের কৌণিক দূরত্ব ও দ্রাঘিমার অবস্থান নির্ণয় করেছেন। তিনি ছিলেন শিয়াপন্থী এবং অপার্থিব কোনো সত্তা তার বিশ্বাস ছিল না। আল বিরুনি কিছুদিন ভারতে ছিলেন। হিন্দু দর্শন পড়ে তিনি মুগ্ধ হয়েছিলেন। এই স্থিতিশক্তির নীতির দ্বারা প্রাকৃতিক ঝর্ণার গতিময়তা সংক্রান্ত ব্যাখ্যা এবং সিন্ধু উপত্যকাকে পরিপূর্ণ কোনো একটা প্রাচীন সমুদ্র অববাহিকা বলে আখ্যা দেওয়া তার বৈজ্ঞানিক অবদানগুলোর অন্যতম। এছাড়া তিনি শ্যামদেশে একত্রে জোড়া যমজ শিশুসহ বিভিন্ন বিরাটাকার প্রাণীর বর্ণনাও এই বইগুলির মধ্যে লিখে গেছেন। ওমর আল খাইয়াম সালজুক সুলতানদের মধ্যে জালাল আল-দিন মালিক শাহ মহাকাশ পর্যবেক্ষণের কাজকে পৃষ্ঠপোষকতা করেছিলেন। সঠিকভাবে জানা না গেলেও বলা যায় 467 হিজরি সনে অর্থাৎ 1074 সালে আল রাজি বা নাইসাবু নামক স্থানে তিনি একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করেছিলেন। ক্রান্তীয় বছরের দৈর্ঘ্যের নিখুঁত পরিমাপের উপর ভিত্তিতে এই কেন্দ্রের জ্যোতির্বিদেরা সেই সময়ে প্রচলিত দিনপঞ্জির একটি গুরুত্বপূর্ণ সংস্কার তৈরি করেছিলেন। পুরনো পার্শ্বিক দিনপঞ্জির সংস্কার করার এই কাজটি করার জন্য সুলতান এই কেন্দ্রের বিশিষ্ট জ্যোতির্বিদ ওমর আল খৈয়ামকে ডেকে পাঠান। 1038 থেকে 1048 খ্রিস্টাব্দের মাঝামাঝি কোনো এক সময়ে নাইসাবুরে জন্মগ্রহণ করেন ওমর। সেখানেই তিনি 1123 থেকে 24 খ্রিস্টাব্দ নাগাদ মারা যান। গোটা পৃথিবীর কাছে ওমর একজন পার্শ্বিক কবি এবং মুক্ত চিন্তার ধারক রূপেই পরিচিত ছিলেন। তিনি যে একজন প্রথম শ্রেণীর অঙ্কশাস্ত্রবিদ ও জ্যোতির্বিদ ছিলেন একথা খুব অল্প লোকেই জানতেন। আল খৈয়াম ও তার সহযোগীদের গবেষণার মধ্য দিয়ে এক নতুন দিন পঞ্জিকা তৈরি করেন। খৈয়ামের পৃষ্ঠপোষকের নাম অনুকরণে পঞ্জিকাটির নামকরণ আল তারিখ আল জালালি করা হয়। পোপ ত্রয়োদশ গ্রেগরি প্রবর্তিত পঞ্জিকার চেয়ে এটি ছিল অনেক বেশি নিখুঁত। বাগদাদ ধ্বংস করার 1 বছর পরে হল্যান্ড উর্মিরা হ্রদের কাছে একটা বিরাট মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করেন। এটির নাম মারাগা পর্যবেক্ষণ কেন্দ্র। এই কেন্দ্রের প্রথম ডিরেক্টর ছিলেন বিশিষ্ট জ্যোতির্বিদ নাসির আল-দিন আল-তুসি। আব্বাসী আমলে তিনি ছিলেন সর্বশেষ জ্যোতির্বিদ ও দার্শনিক। মারাগা পর্যবেক্ষণ কেন্দ্রের যন্ত্রপাতি ছিল খুবই উন্নত মানের। এগুলির মধ্যে ছিল আর্মিলারি গোলক। এই কেন্দ্রে বসেই নাসির আল-দিন জ্যোতির্বিদ্যার নতুন সারণী তৈরি করেন। আল খাওয়ারিজমি পরিচিত ছিলেন মোহাম্মদ ইবনে মুসা নামেও। আরবীয় অঙ্কশাস্ত্রের ইতিহাসে প্রথম পর্যায়ে তিনি ছিলেন মুখ্য ব্যক্তি। মুসলিমদের মধ্যে যেই সমস্ত মনীষী বিজ্ঞানসম্মত চিন্তাভাবনায় বিশ্বাসী ছিলেন তিনি ছিলেন তাদের অন্যতম। মধ্যযুগের যে কোনো লেখকের চেয়ে তিনি অনেক বেশি গভীরভাবে অঙ্কশাস্ত্র সংক্রান্ত চিন্তাভাবনাকে প্রভাবিত করেছিলেন। প্রাচীন জ্যোতির্বিদ্যার সারণীগুলির সংকলন করা ছাড়াও তিনি পাটিগণিত ও বীজগণিত সংক্রান্ত পুরনো প্রবন্ধ ও রচনাগুলিরও সংকলন করেছিলেন। তার শেষ বই হিসাব আল জাবর আল মুকবালা হল তার প্রধান কাজ। প্রায় 800-র বেশি উদাহরণের সাহায্যে তিনি বইটিতে অঙ্কশাস্ত্রের উপরোক্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। বইটি আরবি ভাষায় এখনও পাওয়া যায়। অবশ্য তার ব্যবহৃত উদাহরণগুলির কয়েকটি নব্য ব্যাবিলনেরাও অনুমান করেছিল। দ্বাদশ শতাব্দীতে ক্রোমনার জেরার্ড ল্যাটিন ভাষায় বইটির অনুবাদ করেন। তখন থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলিতে এই বইটি অঙ্কশাস্ত্রের প্রধান পাঠ্য বই রূপে ব্যবহার করা হতো। আসলে আল খাওয়ারিজমির লেখা এই বইটিতে ইউরোপে বীজগণিতের প্রচলন করে। এমনকি বীজগণিত নামটিও এই বইটির মাধ্যমেই চালু হয়। শুধু তাই নয়, আল খাওয়ারিজমির বইয়ের মাধ্যমে তা ইউরোপে ছড়িয়ে পড়ে। এই সংখ্যাতত্ত্ব অ্যালগোরিজম নামে পরিচিত। আল খাওয়ারিজমির নাম অনুসারেই এই সংখ্যাটির নামকরণ করা হয়। আল তাবারি কাস্পিয়ান সাগরের দক্ষিণ উপকূলে পারস্যের পর্বত অধ্যুষিত তাবারিস্তান জেলায় আবু জাফর মোহাম্মদ ইবনে জারির আল তাবারি জন্মগ্রহণ করেন 838 খ্রিস্টাব্দে। কুরআন সম্পর্কে তার ভাষ্য এবং তারিখ আল রসুল আল মুলুক নামে তার লেখা সুবিশাল ও নিখুঁত ইতিহাসের জন্যই তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। কোরআন সম্পর্কে তার ভাষ্যটি ছিল আকারে অনেক বড়।
বইটি কোরআন সম্পর্কে শুধু প্রাচীনতম নয়, বরং টিকা সম্বন্ধীয় ভাষ্যের বৃহত্তম সংগ্রহ বটে। পরবর্তীকালে কোরআনের ব্যাখ্যাকারেরা এই বইটিকে ভিত্তি করেই তাদের ভাষ্য রচনা করেন। আরবি ভাষায় তিনি সর্বপ্রথম পূর্ণাঙ্গ বিশ্ব ইতিহাস রচনা করেন। অধিকাংশ মুসলিম ঐতিহাসিকদের মতে আল-তাবারিও বিভিন্ন ঘটনাকে সময়ানুক্রমিকভাবে সাজিয়েছেন এবং হিজরি সনের ধারাবাহিকতায় ঘটনাগুলোকে তালিকাবদ্ধ করেছেন। বাস্তবিক পক্ষে তার ইতিহাস শুরু হয়েছে পৃথিবী সৃষ্টির সময়কাল থেকে এবং 302 হিজরি সন পর্যন্ত বিভিন্ন ঘটনার কথা বইটিতে তুলে ধরা হয়েছে। তার আগে আল-ওয়াকিদি ও অন্যান্যরা এবং তারপরে কাউইয়া, ইবনে আল আসির, আবু আল-ফিদা ও আল-জাহাবি প্রমুখ ঐতিহাসিকেরা ওই একই পদ্ধতি ব্যবহার করেছেন। শোনা যায় আল-তাবারির লেখা ইতিহাস বইটির প্রথম সংস্করণটি বর্তমান বিদ্যমান সংস্করণের চেয়ে 10 গুণ। ধর্মীয় ঘটনা বর্ণনার ক্ষেত্রে তিনি ইসনাদ বা বর্ণনা সূত্রের মাধ্যমে উপস্থাপন করার পদ্ধতিটি পছন্দ করতেন। ইতিহাস রচনার ক্ষেত্রে তিনি ইবনে ইসহাক আল-কালবি, আল-ওয়াকিদি, ইবনে সাদ ও ইবনে আল-মুকাফফারের মতো লেখকদের পরিচিতি সাহিত্যের উপাদান এবং পার্সি ভাষা থেকে অনুদিত ঐতিহাসিক অনুবাদগুলিকে কাজে লাগিয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানে ভ্রমণের সময় লোকগাথা এবং বাগদাদ ও অন্যান্য শিক্ষাকেন্দ্রে বিভিন্ন পণ্ডিতদের বক্তৃতা থেকে ইতিহাস রচনার তথ্য সংগ্রহ করেছেন। জানার অদম্য আগ্রহ নিয়ে তিনি পারস্য, ইরাক, সিরিয়া ও মিশরে ঘুরে বেড়িয়েছেন। এমনকি একবার তার খাদ্য জোগাড় করার জন্য জামার আস্তিন বা হাতা পর্যন্ত তাকে বেচে দিতে হয়েছিল। 40 বছরে আল-তাবারি প্রতিদিন 40 পাতা করে লিখে গিয়েছেন। লোকমুখে প্রচলিত এই ঘটনা থেকেই জ্ঞান অর্জনের জন্য তার পরিশ্রম ও উৎসাহ উদ্দীপনা অনুমান করা যায়। দি আরাবিয়ান নাইটস। 10ম শতাব্দীর মধ্যভাগ কিছু আগে আলিফ লাইলা ওয়া লাইলা অর্থাৎ 1001 রাত্রি বইটির প্রথম খসড়াটি তৈরি হয়েছিল। আল ইরাকেই এটি রচিত হয়েছিল। যে কাহিনীর ভিত্তিতে এই খসড়াটি তৈরি হয়েছিল সেটা ছিল পুরনো এক পার্শ্বিক বই। হাজার আফসানা অর্থাৎ হাজার গল্প নামের বইটিতে ভারত ভূখণ্ডের অনেকগুলি গল্প ছিল। এটি লিখেছিলেন আল জাহশিয়ারি, যার মৃত্যু 942 খ্রিস্টাব্দ। স্থানীয় গল্পকারদের অনেক গল্প আল জাহশিয়ারি বইটিতে যুক্ত করেছিলেন। শাহরাজাদ সহ প্রথম সারির বীর ও বীরাঙ্গনাদের নামের তালিকা, তাদের কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন কাহিনী, পটভূমি ও ঘটনা তথ্য জুগিয়েছিল এই আফসানায়। সময়ের সঙ্গে সঙ্গে তাল রেখে ভারতীয়, গ্রিক, হিব্রু, মিশরীয় ও অন্যান্য বহু উৎস থেকে নানা কাহিনী এর সঙ্গে যুক্ত হয়। বহু শতাব্দী ধরে রূপান্তরিত এই বইটির মধ্যে প্রাচ্যের বিভিন্ন ধরনের লোককথাও যুক্ত হয়। হারুন আল রশিদের রাজদরবারের পণ্ডিতেরা নানা মজাদার সত্য কাহিনী ও প্রেমের গল্প বইটির সঙ্গে যুক্ত করেন। তা সত্ত্বেও মিশরের মামলুক শাসনের শেষ দিককার আগে দি আরাবিয়ান নাইটস তার চূড়ান্ত রূপ ধারণ করেনি। বইটির বহুমুখী চরিত্র আধুনিক সমালোচককে সরস মন্তব্য করতে উদ্বুদ্ধ করেছে। তিনি বলেছেন, আরাবিয়ান নাইটস হল পার্শ্বিক গল্প এবং খ্রিস্টীয় 14শ শতাব্দীতে রানী ইস্টার কায়রোতে বসে অনেকটা বুদ্ধদেবের মতো অনুসৃত পদ্ধতিতেই এই গল্পগুলি হারুন আল রশিদকে শুনিয়েছেন। গ্যালান্ড সর্বপ্রথম ফরাসি ভাষায় বইটি অনুবাদ করেন। পরবর্তীকালে আধুনিক ইউরোপ ও এশিয়ার প্রায় সমস্ত ভাষায় বইটি অনুদিত হয়। শুধু তাই নয়, মুসলিম অধ্যুষিত প্রাচ্যের তুলনায় পশ্চাতের দেশগুলোতে এটি সবচেয়ে বেশি জনপ্রিয় আরবি সাহিত্য হিসেবে জায়গা করে নিয়েছে। এডওয়ার্ড উইলিয়াম লেন সর্বপ্রথম ইংরেজি ভাষায় বইটি অনুবাদ করেন। অসম্পূর্ণ হলেও অনুবাদটিকে একদম নিখুঁত বলা যায়। বইটিতে মূল্যবান ও পূর্ণাঙ্গ টিকা রয়েছে। এছাড়া বইটির অনেকগুলি সংস্করণও প্রকাশিত হয়। তবে জন পেইনকৃত অনুবাদটি ইংরেজি ভাষায় বইটির সেরা অনুবাদ, কিন্তু এতে কোনো টিকা নেই। স্যার রিচার্ড এফ বার্টন তার অনুবাদটিতে কবিতা সংক্রান্ত অংশটি বাদে অন্যান্য সমস্ত ক্ষেত্রে পেইনকে অনুসরণ করেছেন এবং মূল আরবি বইটির প্রাচ্যদেশীয় বৈশিষ্ট্য বজায় রেখে তার অনুবাদটিকে উন্নত রূপ দেবার চেষ্টা করেছেন। এর সাথে শেষ হল আরবের ইতিহাস বইটির 5ম পর্ব। পরবর্তী পর্বে আমরা আব্বাসি খিলাফতের পতন এবং বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের উদ্ভব সম্পর্কে আলোচনা করব। পরবর্তী পর্ব শুনতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।